আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, রেকর্ডিং শুরু হয়েছে। আমি ডিসকাশন শুরু করি এখন। আচ্ছা। সো আসলে আমি তো ওই যে একটা পাঠালাম, আসলে কেউ তো কাউকে কিছু শেখাতে পারে না, এটা গ্যালিলিও বলছে, আমার কথা না। সো আপনারা এগুলো জানেনই। আর এক হচ্ছে যে অলরেডি আপনারা প্র্যাকটিস করছেন এই কারণে জানেন, অথবা মোটেও না জানা থাকলে আপনার ইন্টারনালি জানাই আছে। জাস্ট এগুলো এক্সপ্লোর করব কিছুটা আরকি। হয়তো এক্সপ্লোর করার জন্য আমি সহায়তা করব এই অর্থে। সো আমি আসলে একাই কথা বলতে চাই না। সো আমরা আজকের টপিকটা হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট। তো আমাকে কেউ একজন সাহায্য করেন যে আসলে পোর্টফোলিও জিনিসটা কি? শরীফুল ভাই বলেন না, পোর্টফোলিও কি জিনিস? আচ্ছা, ওকে, আচ্ছা। হুম। মানে আপনার ইজ এ ইজ এ কালেকশন অফ পোর্টফোলিও, তাই না? এটা বলছেন আপনি। আচ্ছা। সো হ্যাঁ, বলেন। বলেন, অসুবিধা নেই। আমরা তো ডিসকাশন করতেছি। রাইট। সো আমরা বেসিক্যালি আমরা যেমন যদি মনে করি যে একটা ফারজানা শাকিলস মেকওভার, যদি বলি তোমার সার্ভিস পোর্টফোলিও কি, এটাও তো বলা যায় না? সে হচ্ছে হয়তো বলছে ব্রাইডাল মেকওভার, হ্যান-ত্যান, হেনা ইত্যাদি। সো আসলে যেকোনো কালেকশন। তো আমাদের ফাইন্যান্সের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল অ্যাসেটের কালেকশন, তাই না? ফাইন্যান্সিয়াল অ্যাসেট বলতে স্টক হতে পারে, বন্ড হতে পারে, অনেক রকম কিছু হতে পারে, মিউচুয়াল ফান্ডস হতে পারে। সো এগুলোর কালেকশন। এইটা হলো পোর্টফোলিও। তাই পোর্টফোলিওর ম্যানেজমেন্টটা তাহলে কি জিনিস? এটা যদি পোর্টফোলিও হয়, তো পোর্টফোলিওর ম্যানেজমেন্টটা কি? বলেন না ভাই। আচ্ছা, আচ্ছা, এই জিনিসগুলো। সো অ্যাক্টিভ ভার্সাস প্যাসিভ যদি চিন্তা করি, এটা আমাদের সিলেবাসে এইভাবে আছে তো? তাহলে অ্যাক্টিভ কি আর প্যাসিভ কি? কেউ আইডিয়া দিবেন? অ্যাক্টিভ আমাদের সিলেবাস, আচ্ছা সিলেবাসটা ওপেন করি। সিলেবাস ছিল না। ফার্স্ট পেজে আছে। হ্যাঁ, এটা। সো আমাদের এখানে এভাবে বলছে, অ্যাক্টিভ ভার্সাস প্যাসিভ ম্যানেজমেন্ট। তো এই জিনিসটা আবার কি? এনি আইডিয়া? আচ্ছা, যেটা হচ্ছে, হ্যাঁ, 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 বলেন। না, কারেকশনের কিছু না, আমরা তো ডিসকাশন করতে, আমি তো জানার জন্য আসছি। হ্যাঁ, বলেন। হুম, হুম, আচ্ছা।
আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ বলার জন্য। সেটা হচ্ছে এই জিনিসটা চমৎকারভাবে এক কথায় বলছেন। সেটা হচ্ছে আমি হচ্ছে বা মা আমি মিট করতে আমি সোজা কথা আমি কি ওয়েলথ ম্যাক্সিমাইজ করতে চাই না, ইনভেস্টরের ওয়েলথ ম্যাক্সিমাইজ মানে প্রাইস বাড়াইতে চাই, বেশি ডিভিডেন্ড পাইতে চাই, বেশি রেট চাই আরকি, হ্যাঁ? সো এটা হচ্ছে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট। আপনি বিভিন্ন কিছু কেনেন, বিক্রি করেন, আপনি বুল হন, বিয়ার হন, নানা কাহিনী করেন, কল অপশন করেন, পুট অপশন নানা কিছু করেন, অনেক কিছু করেন। আবার পোর্টফোলিও ম্যানেজ করেন, কোনটা কত পার্সেন্ট রাখবেন, কোনটা ছেড়ে দিবেন, কোনটা শর্ট সেলিং করবেন, এগুলো করেন। দিস ইজ বিডিং দ্য মার্কেট। আপনি উদ্দেশ্য একটাই যে আপনি ওয়েলথ ম্যাক্সিমাইজ করবেন। আর এটা একটা ওয়ান ওয়ে। আরেকটা জিনিস হচ্ছে ম্যাচ দ্য মার্কেট। অর্থাৎ মার্কেটের একটা নিজস্ব ইন্ডেক্স আছে। আপনি তো পুরা মার্কেট তো আপনি একা কিনে নিতে পারবেন না, তাই না? সমস্ত শেয়ার সবকিছু আপনি কিনতে হলে আপনার সৌদি প্রিন্স বা আরো বড় কিছু হইতে হবে। সো আপনি সেটা করতে চান না, কিন্তু আপনি একটা মিনিয়েচার অফ দ্য মার্কেট। সে মার্কেটের 0.2% আপনি হয়তো হোল্ড করবেন, কিন্তু সেটা একটা বাচ্চা মার্কেট, অর্থাৎ মার্কেটের ইন্ডেক্সের সাথে ম্যাচ করে। হ্যাঁ, মার্কেট ঢাকায় স্টক এক্সচেঞ্জ হতে পারে, অথবা S&P 500 ওদের একটা টার্গেট আছে, সেটাকেও ম্যাচ করতে এনিওয়ে যেটাই মার্কেট মনে করেন। মার্কেট বিভিন্ন টার্মে হতে পারে। তো মার্কেটকে ম্যাচ করতে চান কেন? উদ্দেশ্য কি? যে ভাই আমি মার্কেটের সমান থাকি। মার্কেট লাভ করলে লাভ করছে, লস করছে। সেইটা তো আমাকে ইনভেস্টর ধরবে না। মার্কেট আপ হইছে, সে না আপ হইছে আমি ক্রেডিটও নেব না। মার্কেট ডাউন হইছে, আপনারও শেয়ারের দাম কমছে। আমি ডিসক্রেডিট নিব না। কিন্তু আপনি আমাকে ধরতে পারবেন না। সো এটা হচ্ছে ওটাকে বলা হয় অনেকটা হচ্ছে মার্কেটকে মিমিক করা, মার্কেট পোর্টফোলিওর মতো বানানো। তো মার্কেট পোর্টফোলিওর মতো আপনি কিভাবে বানাবেন? তার মানে মার্কেটের আ তার রিটার্ন ও মার্কেটের এট লিস্ট রিস্ক রিটার্ন ট্রেড অফটা ইকুইভ্যালেন্ট হইতে হবে, তাই না? ছোট একটা মিনিয়েচার করবেন। এবং এই মিনিয়েচারটা করার জন্য আপনি কি ট্রেডিং একেবারে বন্ধ করে ফেলবেন? না, অফ কোর্স নট। ট্রেডিং আপনারা কইরা করেই এগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। কিন্তু ট্রেডিংটাই আপনার মূল উদ্দেশ্য না। তার মানে হচ্ছে প্যাসিভ পোর্টফোলিও ম্যানেজমেন্টে আরকি দ্য ফ্রিকোয়েন্সি অফ ট্রেডিং উইল বি লেসার, এটা ধরেই নেওয়া যায়। হ্যাঁ, হাইপোথেটিক্যালি এটা ধরে নেওয়া যায়। ওখানে আপনার কম হবে। আচ্ছা। সো বুঝলাম পোর্টফোলিও কি জিনিস, পোর্টফোলিও ম্যানেজমেন্ট কি বুঝলাম, এটাও বুঝলাম। তার মানে পোর্টফোলিও শেষ। পোর্টফোলিওর সবকিছু শেষ। আমার ডিসকাশন শেষ। এখন প্রশ্ন হচ্ছে যে ম্যানেজমেন্ট করবে, আমার কিন্তু শেষ, পোর্টফোলিও শেষ। আপনারা সবাই বুঝেন, অনেক ভালো বুঝেন। ইফতেখার ভাই যে ইয়েটা বলছেন বিট ভার্সাস ম্যাচ, এটা খুব চমৎকার একটা এক কথায় অ্যান্সারটা বলছেন। সো পোর্টফোলিও ম্যানেজমেন্টের সবকিছু শেষ হয়ে গেছে। এখন মেজার করতে গেলে আমাদের মেজারমেন্টের যে কোনো জিনিসের মেজারমেন্টের ওয়েই হইতেছে ভাই ম্যাথমেটিক্স, আর কোনো ওয়ে নাই। অর্থাৎ আপনার ম্যাথমেটিক্স, আমি হয়তো ম্যাথমেটিক্স নিয়ে এখন আলাপ করব। ঠিক আছে, ম্যাথমেটিক্স এর একটা ব্রাঞ্চ হচ্ছে জিওমেট্রি, আর একটা ব্রাঞ্চ হচ্ছে মনে করেন স্ট্যাটিস্টিক্স, এগুলো তো ম্যাথমেটিক্সই। এছাড়া আরো বহু কিছু তো আছে, কোয়ান্টাম মেকানিক্স টেকানিক্স, ওগুলো তো ম্যাথমেটিক্সই, তাই না? তো জিওমেট্রির মধ্যে আমরা মূলত শিখবো হচ্ছে স্ট্রেইট লাইন, মূলত। আর কারণ হচ্ছে আমাদের সবকিছু স্ট্রেট লাইন বেসিসে আইসিএম এর সিলেবাসে বা সিএমএ বা সিমা টিমে এসিসে সবাই স্ট্রেট লাইন বেসিসে চিন্তা করে। যদিও আসলে কার্ভ মানে ইন রিয়ালিটিতে একজন ইকোনমিস্ট চিন্তা করবে যে কার্ভ হিসাবে, স্ট্রেট লাইন হিসাবে চিন্তা করবে না, দরকার নেই। তো আমরা স্ট্রেট লাইন টুক জানলেই হবে। আর স্ট্যাটিস্টিক্স এর মধ্যে পুরাটা জানতে হবে না। একটা জানতে হবে মেজার অফ ডিসপারশন, যেগুলো আপনারা অলরেডি জানেন। বানান ভুল আছে অবশ্যই। মেজার অফ ডিসপারশনের মধ্যে আমরা বলতে পারি হচ্ছে ভ্যারিয়েন্স, কোভ্যারিয়েন্স, তারপর হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স। হ্যাঁ, দুইটার মধ্যে একটু ডিফারেন্স হয়ে যায়। এটা আমাদের সিএমএ তে লাগে না অবশ্য। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বলে, ভেরিয়েশন। আর ভেরিয়েন্স এর বাচ্চা হিসেবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগে, এই একটা। আর একটা জিনিস লাগবে হচ্ছে রিগ্রেশন, আর একটা জিনিস লাগবে হচ্ছে কোরিলেশন। কোরিলেশনটা রিগ্রেশনের সাথে আলাদাভাবে বলা যায়, একসাথেও বলা যায়। এই তিনটা জিনিস, এই চারটা জিনিস আমাদের জানতে হবে মেজার করার জন্য, আর কিছুই না। তো এগুলো নিয়ে আসলে ডিসকাশন করব। ওকে, এরপর ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, বলেন। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। সো এগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। আচ্ছা, এখানে কে কে আছে দেখি। আমার এক আমার একজন ফ্রেন্ডরে বলছিলাম, ওর অবশ্য এফএসএম হয়ে গেছে, ওর ফিম বাকি আছে। সো ওকে আসছে কিনা বলছিলাম, আসে নাই। আমার দোস্ত, মানে একসাথে আমরা ভর্তি ছিলাম, আসে নাই। ওনার সাকসেস হিস্ট্রি হচ্ছে উনি হচ্ছে
ওই লোড অ্যাডজাস্টমেন্ট পাইছে এটা। সিফাত ভাই আসছে। ও নাইস। সিফাত ভাই আপনি একটু রেকর্ডিংটা চালান। আমার এখানে রেকর্ডিং চলতেছে। বাট যেহেতু আমি ওই যে স্ক্রিন উল্টালে পরে হয়তো অনেক সময় মিস করে যেতে পারে। একটু আপনি কষ্ট করে একটু রাখেন। না হলে আমার যেটা মিস করলে আপনারটা যাতে আমি ব্যবহার করতে পারি। ওকে। জাস্ট আমরা এখনই শুরু করছি, হ্যাঁ? সো আমরা এখন এইগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, স্ট্রেইট লাইন, ওকে? স্ট্রেইট লাইন হইতে হইলে ছোটবেলার বিষয় সেটা হচ্ছে একটা স্ট্রেইট লাইন হতে হলে তার ২ টা জিনিস থাকে। একটা হচ্ছে তার স্লোপ থাকে, আর একটা হলো তার ইন্টারসেপ্ট থাকে। আমরা এইভাবে লিখতাম ছোটবেলায় y = mx প্লাস c। হ্যাঁ, m টার আমরা এখন ছোট্ট করে চেঞ্জ করে দিই। এটাকে b লিখি, বিটা। অথবা বিটা সবসময় নয়, কখনো শার্প রেশিও, কখন ট্রেনের রেশিও হতে পারে। আর কনস্ট্যান্টটাকে এটা আমরা আসলে এখন এ বলি। হ্যাঁ? তো ইন্টারসেপ্ট অসুবিধা নেই। এটা এ বলি, অসুবিধা নেই। এটা আসলে ইন্টারসেপ্ট। বিষয়টা কি? দিস ইজ এ ফাংশন, তাই না? প্রথম কথা এটা একটা ফাংশন। এবং এটার একটা স্লোপ আছে। স্লোপটা একটা কনস্ট্যান্ট হুইচ ইজ বি। তার বিষয়টা কি? আমরা যদি এভাবে লিখি যে দিস ইজ এক্স অ্যান্ড দিস ইজ ওয়াই। নরমাল জিওমেট্রি শিখতেছি, কিছু না। আর আমাদের মনে করেন এখানে স্লোপটা বা বিটা বিভিন্ন বি হইতে পারে। বি ইকুয়াল টু আমি বিভিন্ন ফিগার নিয়ে দেখব। আপাতত বি সমান সমান নেই হচ্ছে 2। তো এক্স এর বিভিন্ন ভ্যালু, এক্স তো কিছু 0 হইতে পারে, 1 হইতে পারে, 10, যা কিছু হইতে পারে না? ফাংশন তো। তো ওয়াইটা ইজ এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ওয়াইটা তার উপর ডিপেন্ড করে হয়। কিভাবে হয়? ওয়াই ইকুয়াল টু হচ্ছে ওই বি, এটাকে ফিক্স করলাম বি ইনটু এক্স। আর কনস্ট্যান্টটাও লিখতে হইতো, কনস্ট্যান্টটা এখানে লিখি। আহ, এটা প্লাস এইটা এখানে একটা ভ্যালু দিই, সে মনে করেন হচ্ছে এটার ভ্যালু হচ্ছে 5। সো এটা হচ্ছে এ ইকুয়াল টু দিস, বি ইকুয়াল টু দিস। সো কনস্ট্যান্টটাও ফিক্স করতে হবে, F4 দিয়ে ফিক্স করলাম, হ্যাঁ? তাহলে আমার এক্স এর বিভিন্ন ভ্যালুর জন্য আমরা ওয়াই এর বিভিন্ন ভ্যালু পাইতেছি। মাইনাসও হতে পারতো, সে -5, তাইলেও তো ওয়াই এর একটা ভ্যালু আছে, -3, তাইলেও তো ওয়াই এর ভ্যালু আছে, তাই না? আচ্ছা, এটা যে একটা স্ট্রেট লাইন তার একটা প্রমাণ হতেছে, চোখে দেখলে বিশ্বাস করা সহজ। আমরা ইফ ইউ প্লট দিস অন এ গ্রাফ, ইনসার্ট করি। হ্যাঁ, সো আমি এটা দেখতেছি একটা স্ট্রেট লাইন হইতেছে। ঠিক আছে? স্ট্রেট লাইন হওয়ার শর্ত হইতেছে আপনার স্লোপটা কনস্ট্যান্ট কিনা। অনেক সময় আমরা ডিফারেন্সিয়েশন করি। ডিফারেন্সিয়েশন করলে যেটা বের হয় ওটা আসলে স্লোপই। হ্যাঁ? ওই মনে করেন ddx অফ sin x, ddx অফ x স্কয়ার যেগুলো করি সেটা আসলে স্লোপ মানে ডিফারেন্সিয়েশন। সো এখানে যে এটা আমার হচ্ছে y = আ আ bx প্লাস a, এটাকে যদি ddx অফ y করি তাহলে অ্যান্সার আসবে b। তা সো বিটাই হচ্ছে স্লোপ। কোন ক্ষেত্রে ইকোনমিস্টের কথা বলতেছি, কোন ক্ষেত্রে আপনার ওই স্লোপটা একটা কনস্ট্যান্ট হয় না। স্লোপটা হয় একটা ভেরিয়েবল, অর্থাৎ এক্স এর বিভিন্ন ভ্যালুর জন্য বিভিন্ন রকমের স্লোপ হয়। এই ধরনের হলে এটাকে কার্ভ বলে। ভাই একটু বেশি আলাপ করতেছি, আপনি একটু সহ্য করে নিন, হ্যাঁ? এরকম হইতে পারে কার্ভ। এরকম হলে বিভিন্ন পয়েন্টে এটা ধরেন স্লোপ এরকম। এটা দেখেন আবার স্লোপ হচ্ছে এরকম। হ্যাঁ, একেকটা একেক রকম। সো বিভিন্ন রকম কার্ভ হইতে পারে, কিন্তু স্ট্রেট লাইনের ক্ষেত্রে স্লোপটা কনস্ট্যান্ট। শেষ। আচ্ছা, এখন এই যে আমরা এটাকে করলাম, একটা স্ট্রেট লাইন বানাইলাম, নিচে আনি। ওকে। এটা যে আমরা করলাম, তো আমরা আসলে যদি এভাবে আমার ডেটা দেওয়া থাকে, এগুলো তো আমি বের করছি y = mx প্লাস c, এরকম বলেন বলা নাই। আমাকে বলা আছে যে এইরকম 10, 25 আর 12, 29 এরকম ২ টা পয়েন্ট আছে। তো এরকম ২ টা পয়েন্ট থাকলে তার স্লোপ কত? ঠিক আছে? এটা কিন্তু এসসিএম ও আপনার এসসিএম ও এই কনসেপ্টটা কাজে লাগবে। অর্থাৎ ২ টা পয়েন্ট বলছে যে এত প্রাইস, এত কোয়ান্টিটি, এত প্রাইস, এত এরকম আরকি। তো এরকম ২ টা পয়েন্ট দেওয়া আছে। ১০, ২৫ আর ১২, ২৯। তাহলে এটার স্লোপ কত? স্লোপের নরমাল ফর্মুলা হতেছে স্লোপ ইকুয়াল টু রাইজ ওভার রান। রান মানে দৌড়ানি। সো এক্স এক্সিস হচ্ছে রান। মানে কতখানি রান আ হইলো, মানে পার ইউনিট অফ রান কতখানি রাইজ হইছে।
তাহলে আমরা যে এটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি রাইজ কতখানি হয়েছে এই ৪ টার ডাটা থেকে আমি চিন্তা করতেছি এখন। এই ৪ টা ডাটা থেকে আমি স্লোপ কিন্তু যেকোনো ২ টা পয়েন্ট নিলেই হবে, হ্যাঁ? এই ২ টাই নিতে হবে তা না। যেকোনো পয়েন্ট নিলে একই রেজাল্ট আসবে যেহেতু স্ট্রেইট লাইনের স্লোপ কনস্ট্যান্ট। আচ্ছা সো আমার রাইজ হইছে কত দেখেন রাইজটা হইতেছে y এক্সিস এ। তো ২৫ থেকে ২৯ হইছে। তো অতটুকুই রাইজ হইছে। তার মানে হচ্ছে এই ২৯ মাইনাস ২৫ এতটুকুই রাইজ হইছে। ওভার রান কতখানি হইছে? ওই ১০ থেকে ১২ হইছে। তাহলে ১২ মাইনাস ১০ এভাবেও চিন্তা করতে পারি। সো একই স্লোপে আসবে না নরমালি। তো রাইজ ওভার রান এই জিনিসটা কিন্তু এইজন্য দিলাম যে এটা এসসিএম এ কাজে লাগবে। অনেক সময় স্লোপ বাইর করতে হয়। আচ্ছা ওই যে বিশেষ করে এটা ডিমান্ড-টিমান্ডের কাজ করতে হলে করতে। আচ্ছা এখন তাহলে বুঝা গেল স্ট্রেট লাইনটা কি। এখন আমরা অনেক সময় এই আমাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে যেয়ে সাধারণত ৩ ধরনের অথবা ৪ ধরনের লাইন পাবো। একটা লাইনে বলবো আমরা হইতেছে ক্যারেক্টারিস্টিক লাইন। সবই আমি ডিসকাশন করব। কাজে নতুন কারো কাছে টার্মটা যদি একদমই নতুন হয়, কোন সমস্যা নেই। এবং যথারীতি আমি কিন্তু বানান ভুল করছি। সো ঠিক করে নিয়েন। আমি গ্রামার ভুল হয় না কিন্তু আমার অবশ্যই স্পেলিং মিস্টেক হবেই। আরেকটা হচ্ছে মনে করেন ক্যাপিটাল মার্কেট লাইন বা সিএমএল বলে। সিএমএল ই লিখি। আর একটা এসএমএল আছে। আরেক ধরনের লাইন আছে ওইটা আসলে সিএমএল ই একটা স্পেশাল অর্থাৎ ক্যাপিটাল অ্যালোকেশন লাইন। ওইটা এক ধরনের সিএমএল ই। সো এটা কি ছোট্ট করে দিই। এই। সো এগুলোতে আপনার বিভিন্ন রকম স্লোপ হয়। হ্যাঁ? বিভিন্ন রকম স্লোপ হয়। যেমন ক্যারেক্টারিস্টিক যেমন এখানে এখন যেটা লাইন হয়েছে এটা যদি আমার এমন হইতো দিস ইজ মার্কেট এক্স ইজ মার্কেট ইন্ডেক্স এবং ওয়াই ইজ দ্য পোর্টফোলিও ইন্ডেক্স অথবা স্টকের একটা ইন্ডেক্স তাহলে এই লাইনটা যে এখন হয়েছে এই লাইনটাই ক্যারেক্টারিস্টিক লাইন এবং ইসকা বেটা হ্যাঁ মানে ইসকা স্লোপ হ্যাঁ বেটা এটাকে বলে ওকে এটা বেটা আচ্ছা আবার সিএমএল অনেক সময় করি সিএমএল এর স্লোপ হয় এটা হচ্ছে শার্প রেশিও নাম যে সিফাত রেশিও দেওয়া যেত তাই না কিন্তু যিনি উনি যেহেতু নোবেল পাইছে ওনার নাম দিছে কোনো অসুবিধা নাই জিনিসটা বুঝবো আসলে এটা একটা স্লোপ ঠিক আছে আর এটা হলো ট্রেনার রেশিও এটা ওই যে এরা বিজ্ঞানী তো এদের নামে রাখছে তো কেন নয় আমরা এটা ইয়ে রাখবো কেন নয় আমরা এটা ইফতেকার ভাই আমরা ইফতেকার রেশিও রাখতে পারতাম তো আমরা দেখবো আসলে ভিতরে কি হাউ ইট ওয়ার্কস আর কেয়াল যেহেতু এটা স্পেশাল টাইপ অফ সিএমএল তো এটাকে শার্প রেশিওই বলা উচিত বাট আধুনিক বিজ্ঞানীরা এটার একটা নতুন নাম দিছে আর নতুন নাম দরকার নেই আইসিএম এর জন্য এটাকে ওরা বলতেছে হইতেছে রিওয়ার্ড ভোলাটিলিটি রেশিও কঠিন একটা নাম রাখছে ক্যালের ক্ষেত্রে এটা বলছে দরকার নাই আমাদের মুছে ফেলি ঠিক আছে আমরা পরে তো আসবো এখন তো এগুলো তো শুরু করিনি আমরা বুঝলাম এগুলো সবই স্ট্রেট লাইন ভাই কোনোটাই কার্ভ না এবং এগুলোর স্লোপ কার কি স্লোপ টাইপ অফ লাইন আর কার স্লোপ কি এটা আমরা এখানে দেখলাম ঠিক আছে সো এখানে আমরা যে মনে করেন আমরা যে স্লোপ বের করি ভাই স্লোপ বের করার জন্য আমরা বিভিন্ন এক একজনকে দেখছি এক একটা ফর্মুলা ব্যবহার করতে যে কোনোটাই আমি করলে কোনো সমস্যা নেই যে কোনোটাতে সেম রেজাল্ট পাবে বাট আমি রিকমেন্ড করবো হচ্ছে যে ফর্মুলাটাতে অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সামেশন বের করলেই হয়ে যায় ওইটা ব্যবহার করতে আমি এখানে একবার দেখাবো এরপরে যেগুলো আমি কাজ করব অঙ্ক করব সেগুলো কিন্তু আর আমি এগুলো করব না এখানে আমি সিএম এর জন্য এই স্লোপটা আমরা বের করলে কেমনে বের করতাম সেটা আমরা চিন্তা করি তো এখন আমি চিন্তা করছি এটা হচ্ছে দিস ইজ মার্কেট ইন্ডেক্স হ্যাঁ অলওয়েজ মনে রাখতে হবে আমরা যখন ক্যারেক্টারিস্টিক লাইন কাজ করব অলওয়েজ মার্কেট ইন্ডেক্সকে এক্স মনে করতে হবে না হলে রেজাল্ট আসবে একটা অবশ্যই কিন্তু রেজাল্টটা অন্যের সাথে মিলবে না তো দিস ইজ মার্কেট এমকেটি ইন্ডেক্স এটা ঢাকা স্টক এক্সচেঞ্জ হতে পারে আর এটা হচ্ছে পোর্টফোলিও বা স্টক সিঙ্গেল স্টক একটা হইতে পারে রিটার্ন সো এক্স কে এটাতে বসাতে হবে এখন আমরা কিভাবে করব একটা ওয়ে দেখাচ্ছি আপনারা যেটা করেন ওইটা ইউ ক্যান ফলো দিস হ্যাঁ কিন্তু আমার মনে হয় ওগুলার চাইতে এটা ইজি হবে সেটা হচ্ছে আপনার লাগবে হচ্ছে এক্স স্কোয়ার মাত্র দেখেন অলরেডি দুইটা তো কোশ্চেন দেওয়াই আছে দুইটা তো কোশ্চেন দেওয়াই আছে আর আরো তিনটা লাগবে আপনার লাগবে আবার ওয়াই স্কোয়ার
আর লাগবে হচ্ছে এক্স ওয়াই। তাহলে এই তিনটা আপনার ক্যালকুলেশন করলে আপনি স্লোপ অর্থাৎ বেটা, কোরিলেশন, তারপর কোভেরিয়েন্স, অনলি ভেরিয়েন্স, যা কিছু আপনার প্রয়োজন হবে সবকিছু আপনি এগুলোর সাম থেকে পাবেন। সুতরাং আমি রিকমেন্ড করব এই ফর্মুলাটা ব্যবহার করেন। অলসো আমার ফর্মুলা শিট যেটা দেওয়া আছে সেটাতে এগুলো করা আছে। আমি দেখাই, ফর্মুলা শিটটা তো শেয়ার করা আছে। কেউ যদি অন্যভাবে করেন অসুবিধা নাই, আমার কোনো সমস্যা নাই, সমস্যা আপনারই। কারণ হচ্ছে আপনার অনেক বেশি পরিশ্রম করতে হবে। আর এটা যদি প্রথমবার আপনার কেউ যদি এইভাবে না করেন, প্রথমবার ডিফিকাল্ট মনে হলে পরের বার ইজি মনে হবে। সো এই ফর্মুলাগুলো আমি যেগুলো রেড, আমার এই শীটটা দেওয়া আছে, এই শীটের মধ্যে যেগুলো রেড সেগুলো দিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, সো আমরা এখন বের করতেছি স্লোপ। তো স্লোপ বের করার জন্য এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব, বিটার এই। হ্যাঁ, তার মানে দেখেন আমার এক্স ওয়াই লাগবে, এক্স এর সাম লাগবে যেটা তো দেওয়াই ছিল কোশ্চেনে, ওয়াই এর সাম লাগবে যেটা দেওয়াই ছিল কোশ্চেনে, এক্স স্কোয়ার এর সাম লাগবে, আর এক্স এর সামের স্কোয়ার স্কোয়ার তো করতে পারবো, এক্স এর সামের স্কোয়ার লাগবে। তার মানে এখানে দেখেন এটা করতে যে আমার ইভেন ওয়াই স্কোয়ারটা লাগে নাই। আর ওয়াই স্কোয়ারটা লাগবেও যখন আমি বের করব হচ্ছে কি বলে কোভেরিয়েন্স বের করব, ওয়াই স্কোয়ারটা আমার তখন বা রিগ্রেশন বের করব, কোরিলেশন বের করব, তখন আমার লাগবে। ঠিক আছে? সো আমরা একটু চিন্তা করি এটা আমরা এখন এক্সেলে কিভাবে করব। তো আমার এক্স ওয়াই লাগবে, এক্স এর তো সাম করেছি, ওয়াই এর সাম তো করছি, এক্স স্কয়ার এর সাম করতে হবে। তো এগুলো আমি এক্স স্কয়ার গুলো লিখি তাহলে। তাহলে ইকুয়াল টু দিস এর স্কয়ার। এখনো আমি রিটার্নের মতো করে লিখি নাই, 1 2 3 লিখছি। আপাতত দুই বাইর করে নেই, তারপরে এটা তো আমরা মিমিক করতে পারবো। ওয়াই স্কয়ার আমার লাগবে না, করে রাখি। এক্সেল তো সহজে করা যায়, তো ঝামেলা তো নেই। আর এক্স ওয়াই গুণ করতে পারবো। ইনটু হয়ে গেছে। হ্যাঁ ঠিক বলছেন, থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ ভাই, ভুল হয়েছিল। ওকে, সো আমরা এই ফর্মুলাটা একটু কাইটা নিয়ে পাশে নিয়ে আসি, দেখতে সুবিধা হয়। মুখস্থ তো থাকতেই হবে না, নামতার মতো মুখস্থ না রাখলে পরীক্ষার হলে ভেবা চেয়া খাইতে হবে। বাট আমি আপাতত কাছে রেখে নিই, যেহেতু অনেকেই এই ফর্মুলা দিয়ে করেন না, এই কারণে রাখতেছি। আমার কিন্তু আর মনে করেন না মুখস্থ আছে কিনা, আছে। সো এটাকে পাশে সরে আর একটু। হ্যাঁ, সো আমি এই যে এই দুই এটাকে এখন আমি আমার সিএমএ স্টাইলে করব। এটা তো করছি অন্য স্টাইলে না, এটাকে আমি সিএমএ স্টাইলে করব। তাহলে আমার লাগবে হচ্ছে উপরে যাবে হচ্ছে এন, এখানে এন আছে। আচ্ছা, এনও বাইর করতে হবে, তার মানে হচ্ছে কাউন্ট লাগবে, ইকুয়াল টু কাউন্ট। ছয়টা আছে, তার মানে আমার মাল্টিপ্লাই হবে হচ্ছে 6 ইন্টু হচ্ছে সামেশন অফ এক্স ওয়াই হুইচ ইজ এই 633 মাইনাস হচ্ছে সামেশন অফ এক্স মাল্টিপ্লাইড বাই সামেশন অফ ওয়াই, পুরাটা ডিভাইড হবে। আচ্ছা, ওখানে আবার কি দিছি, একটা ভুল চিহ্ন দিয়ে গেছি। এটা কি দিচ্ছে, এটা তো দরকার ছিল না এখানে। 6 হবে, হ্যাঁ সেই, হ্যাঁ 6 না লিখে কি লিখছি, হ্যাঁ এইটা হোল থিং। এই পুরা জিনিসটা আমার ডিভাইড হবে হচ্ছে আবার আরেকটা হোল থিং দিয়ে, মানে হচ্ছে 6 মাল্টিপ্লাইড বাই হচ্ছে এক্স স্কোয়ারের সাম, তাই না? তার মানে এইটা মাইনাস হচ্ছে, কোথায় কি লিখতেছি ভাই, ওইখানে তো কাহিনীও ভুল করে ফেলছি, টাইপিং ভুল করছি, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে 6 মাল্টিপ্লাইড বাই হচ্ছে এক্স স্কোয়ার, তো এটা হচ্ছে এক্স স্কোয়ার
তারপর হচ্ছে মাইনাস এক্স এর সামের আবার স্কোয়ার মানে 15 স্কোয়ার। তো 15 স্কোয়ার সরাসরি এভাবে বসাই। কি দিতেছি আমি উল্টা পাল্টা। ঠিক আছে। সো এটা দুই অ্যান্সার দেওয়া উচিত তাই না দিছে। সো ডেফিনেটলি আপনারা যেভাবে করছেন ওভাবে করলে সেম অ্যান্সারই আসবে, বাট আমি রিকমেন্ড করবো এটা করেন, কারণ হচ্ছে এই কয়টা জিনিস দিয়ে আমার এই তিনটা জিনিস দিয়ে আমার সবকিছু হয়ে যাবে, যা কি কোভেরিয়েন্স টোভেরিয়েন্স যা কিছু আছে সব। আচ্ছা ঠিক আছে। তো বুঝলাম, তার মানে হচ্ছে এখানে যদি আমার ওই মার্কেট ইন্ডেক্স গুলো থাকতো পার্সেন্টেজ হিসেবে থাকতো না, এই 1 2 থাকতো না, পার্সেন্টেজ হিসেবে থাকতো অ্যাকর্ডিংলি। অলসো একটা জিনিস ভাই মনে রাখবেন, আপনি যদি পার্সেন্টেজ দিয়ে কাজ করেন অথবা মানে ফ্র্যাকশনে করেন অথবা ফুল ফিগার দিয়ে করেন, স্লোপ কিন্তু একই আসবে। কারণ উপরে 100 দিয়ে কাটা গেছে, নিচে 100 মানে উপর নিচ ক্যান্সেল আউট হয়। হ্যাঁ, সো ইভেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন টিভিয়েশন আপনি অনেক সময় কনফিউশন হয় যে ওখানে পার্সেন্টেজটা কলামে দেওয়া আছে, নিচে লেখা আছে 12, সো আমি কি ক্যালকুলেশনটা 12% দিয়ে করব না 12 দিয়ে করব? এই প্রশ্নটা হয় অনেকের, আমার নিজেরই হয়, এই জন্য বলছি। আপনাদের অনেকের হয়তো হবেও না। আসলে দুইটা দিয়ে একই অ্যান্সার আসবে, কিন্তু অ্যান্সারের সাথে আপনি যদি পার্সেন্টেজ না নিয়ে করেন তাহলে অ্যান্সারের ক্ষেত্রে বুঝতে হবে যে পার্সেন্ট লিখতে হবে। আর যদি পার্সেন্টেজ দিয়েই ডাটা হিসেবে কাজ করেন তাহলে পার্সেন্টেজেই অ্যান্সারটা পাবেন অটোমেটিক্যালি। আচ্ছা ঠিক আছে, গেল। তাহলে তাহলে এটা গেল হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক লাইন। মানে ক্যারেক্টারিস্টিক লাইন সম্পর্কে একটু বলি। হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক লাইনের অলসো আরেকটা জিনিস আছে যে এটা তো বের হলো স্লোপ, বি বের হলো, তো এ বাইর করতে হবে না? এও তো বাইর করতে হবে। এ আমরা এখানে ধরে নিয়েছিলাম কত, 5। তো এ বের করার উপায় কি? এ বের করার উপায় আছে, একটু এখানে জায়গা করি। আচ্ছা এখানে অ্যাভারেজটা লিখি, হ্যাঁ, এত ডিভাইড বাই অ্যাভারেজ করলেই তো হইতো। এক্স এর অ্যাভারেজ 2.5, ওয়াই এর অ্যাভারেজ 10, ভালো কথা। আচ্ছা এখন আমরা এ যদি বের করতে চাই ডাটা থেকে, এই ডাটা থেকে, তাহলে আমরা আগে বি বের করব, অর্থাৎ বিটা বের করব। তারপর যে ফর্মুলাটা হচ্ছে সেটা হচ্ছে এরকম, ইন্টারসেপ্ট বা এ ইকুয়াল টু ওয়াই বার মানে হচ্ছে ওয়াই অ্যাভারেজ, ওয়াই অ্যাভারেজ এভিজি মাইনাস ওই যে বিটাটা বের করছি তো আগেই, বেটা বা স্লোপ বি ইন্টু এক্স অ্যাভারেজ, দিস ইজ দ্য ফর্মুলা। হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে এটা পাশে রাখি, একটু উপরে নিয়ে যাই, তাহলে আমরা এটা তো স্লোপ বের করছি, সো আমাদের যদি ইন্টারসেপ্ট বের করতে হয়, তাহলে অ্যাগেন আমার জন্য তো সহজ, আমরা ওয়াই অ্যাভারেজ জানি, ওয়াই অ্যাভারেজ হচ্ছে 10 মাইনাস হচ্ছে আমাদের 2 হচ্ছে স্লোপ ইনটু এক্স এর অ্যাভারেজ কত 2.5। সো এইভাবে ইন্টারসেপ্ট বা এটা বের করবো, যে 5 ছিল 5 ধরছি 5 চলে আসছে তাই না। সো এটাকে আমরা এ বলি অনেক সময়। আচ্ছা তার মানে হচ্ছে এদের যেমন স্লোপ ছিল, তা এদের তো ইন্টারসেপ্টও ছিল। এই যে বিভিন্ন রকম লাইন আছে না, প্রত্যেকটা তো সেম জিনিস না, এগুলো যদি এটা যদি বেটা হয় তো এটা সবগুলো তো ইন্টারসেপ্ট একই অর্থ মিন করবে না। আর সিএমএল এর ক্ষেত্রে আরএফ, এসএমএল এর ক্ষেত্রে রিস্ক ফ্রি রেট, আর এটা যেহেতু এটার বাচ্চা এটাও রিস্ক ফ্রি রেট, এই এগুলোর মিলছে। কিন্তু এটা তো ক্যারেক্টারিস্টিক লাইন, এই যে এটা এখানে ইন্টারসেপ্ট, এটার ইন্টারসেপ্ট মানে বলে মানে ছেদক লাইন, ছেদক বলা হইলো কেন? এই যে দেখেন এই লাইনটা, আমাদের মহামান্য লাইনটা ওয়াই এক্সিস কে ছেদ করছে 5 পয়েন্টে তাই না, ওয়াই এক্সিস কে ছেদ করছে সে 5 পয়েন্টে। আচ্ছা আমরা যদি একটু চেঞ্জ করি, এটা যদি আমরা হোয়াট ইফ 2 লিখতাম, তাহলে দেখেন ওয়াই এক্সিস কে সে ছেদ করছে 2 পয়েন্টে, হোয়াট ইফ এটা 10 লিখতাম, তাহলেও ওয়াই এক্সিস কে ছেদ করেছে 10 পয়েন্টে। তার মানে বোঝা যাচ্ছে এই ইন্টারসেপ্টটা ইজ এ কনস্ট্যান্ট, এবং এটা হচ্ছে সেই মানটা যেটা কিনা ওই লাইনটা ওয়াই রে কাটছে, যেখানে যা কাটছে আর কি। ঠিক আছে, তা বুঝলাম। তাহলে শার্প রেশিওর তাহলে আমার এই সিএমএল এর ক্ষেত্রে এটা রিস্ক ফ্রি রেটটা হইতেছে ওই পয়েন্টটা, রিস্ক ফ্রি যে রেটটা 5% 10% 8% থাকবে সেটা হবে হচ্ছে সিএমএল এবং এসএমএল এর ক্ষেত্রেও এবং ক্যাল এর ক্ষেত্রেও ন্যাচারালি। কিন্তু এই যে আমার ক্যারেক্টারিস্টিক লাইনে এই 5 কি মিন করতেছে, এটা কিন্তু রিস্ক ফ্রি রেট না। এটা বলতে এটা অর্থ হলো, একটু খেয়াল করেন, এই অঙ্কটা এসছিল এবং এটা হচ্ছে মহামান্য রসের বইয়ের একটা অঙ্ক।
থেকে আসছিল সিজিএমএ তে। সেটা হচ্ছে এই আলফা বের করতে হয়, হ্যাঁ? এই আলফাটা বা এই ইন্টারসেপ্টটা হোয়াটএভার নেম আপনি যে নামই দেন, এইটা কিন্তু রিস্ক ফ্রি রেট না। এটা হচ্ছে এরকম যে মার্কেট যদি আপনার কোনো রিটার্ন না দেয়, জিরো রিটার্ন দেয়, স্টিল আপনার পোর্টফোলিও কত রিটার্ন দিতে পারে, দ্যাট পার্ট। বুঝা গেল? সো এটা হচ্ছে এটাকে বলা যায় হচ্ছে আমি বুঝাইতে পারছি কিনা আগে বলেন, তারপর ডেফিনিশন লিখি পরে। মার্কেটে রিটার্ন দেয় হইতে পারে না কোনো বছরে অকাল বন্যা করায় ডিভিডেন্ডও দেয় নাই, ক্যাপিটাল গেইনও হয় নাই, তাহলে তো রিটার্ন জিরো হয়ে গেছে, তাই না? তো রিটার্ন যদি জিরো হয়ে যায় তাহলে এটা মার্কেটে ওভারঅল, হ্যাঁ, তার মানে যে সবাই দেয় নাই তাই না, মেবি স্কয়ার ফার্মা দিছে, তার জন্য একটা ইন্টারসেপ্ট থাকতে পারে, মেবি এই স্কয়ার ফার্মাটা স্পেশাল, সারা মার্কেটে জিরো হইলেও সে কিছু দিতে পারে। সো ওই পয়েন্টটা হইতেছে এই ক্যারেক্টারিস্টিক লাইনের আলফা অর দ্য ইন্টারসেপ্ট, ঠিক আছে? সো এটা দেখে নিয়েন, এটার সুন্দর একটা সংজ্ঞা আছে, সংজ্ঞাটা একটু বই থেকে বা গুগল থেকে দেখে নিয়েন। সো এটা আমি কি লিখতে পারি তাহলে, এটা তো আরএফ লেখা যাচ্ছে, এটাকে লিখতে পারি হতেছে রেট রেট কোথায় লিখতেছি, রেট ফর জিরো মার্কেট রিটার্ন লাগে, এটাও কাজে লাগবে, মানে আমার লাগবে, বাট ইট ইজ নট রিস্ক ফ্রি রেট। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে তো, তাই না? আচ্ছা, এখানে আমার কে কে আছে ভাই, ভাইয়েরা, একটু আমি দেখি। সবাই আছে? আচ্ছা, শ্যামল আসছে নাকি আমার দোস্ত? না, আসেনি। ও পাইতে লোয়ার অ্যাডজাস্টমেন্ট পাইছে তো। আচ্ছা, ইনফ্যাক্ট আমি ওইটাকে লোড অ্যাডজাস্টমেন্ট চাইতে পারতাম, বুঝছেন? আমি ভাবছি যে আদার আনলেস আমাকে একটা থিওরি সাবজেক্ট নিতে হয়, তো আমি ভাবছি যে আমি তো ম্যাথসেই ভালো, তো এটাই নিছি, এখন দেখি যে এটাই আমার খাইতেছে, মানে বলে না, যা ভাববেন তার উল্টা হবে, যাহা চাই তা ভুল করে চাই। লোড অ্যাডজাস্টমেন্ট, আচ্ছা, লোড অ্যাডজাস্টমেন্টটা হইতেছে আমরা যারা পুরোনো সিলেবাস থেকে কনভার্ট হয়ে আসছি তাদের জন্য একটা নিয়ম হচ্ছে ম্যাপিং করে একটার সাথে, মানে আমাদের সাবজেক্ট তো ডিফারেন্ট ছিল, আমরা কস্ট অ্যাকাউন্টিং পাস করছি দুইটা, সেটা হয়ে গেছে একটা, বুঝছেন? আবার আইসিটি আইটিসি ইনফরমেশন টেকনোলজি ম্যানেজমেন্ট আমরা দুইটা পার্ট পাস করছি, ওইটা হয়ে গেছে এরকম হয়েছে অনেক কিছু আর কি। তো সেই জন্য একটা হচ্ছে যে আমার ম্যাপিং করার পর যদি আমি মনে করেন ধরেন আমার 12টা পাস ছিল, হ্যাঁ, আমি যখন কনভার্ট করছি, আমি যখন অ্যাডজাস্টমেন্ট করছি তখন আমার ম্যাপিং করে একটা সাবজেক্ট কম হয়ে গেছে, কিন্তু তখন আমি অ্যাপিল করতে হয়, অ্যাপিল করে বলতে হয় যে আমি যেহেতু 12টা পাস করছি তুমি আমাকে 12টাই দিতে হবে, কোথা থেকে দিবা? তখন ওরা বেছে বেছে দুই একটা করে, জানে ইচ্ছা, এটা ডিসকাশন, ওদের ডিসকাশন, আমি চয়েস দিতে পারি না, হ্যাঁ, ওদের ডিসকাশন থেকে একটা দিয়ে দেয়। বুঝা গেল লোড অ্যাডজাস্টমেন্ট জিনিসটা? হ্যাঁ, মানে আমি 1200 পাস করছি ভাই, আমাকে 1200 দিছে ঠিকই, কিন্তু আমি আমি মনে করছি কি একটা থিওরি, ওকে থিওরিটা পাস করতে হইতেছে, আর আমি ভাবছি যে থিওরি আমি কষ্ট করে পড়বো কেন, অঙ্ক তা ফিনান্স তো আমি পড়বোই, যেহেতু আমার একটা ফিনান্স করতে হবে, একই সাথে দেখছি যে স্টক মিস্টক আছে, আমি ভাবছি যে আমি তো পারবোই, কিন্তু এটা যে আমাকে ভোগাবে ভাবি নাই। যাই হোক, এটা ভালোই হয়েছে আপনাদের সাথে একটু পরিচয় হইলো। আচ্ছা, ঠিক আছে, সো এখানে একটু করে পার্টিসিপেট করেন হ্যাঁ, বলেন। এই যে এই 21 আপনার 15 সিলেবাস যেটা আছে, হ্যাঁ, সেইটা যখন বন্ধ হয়ে যাবে তখন 25 এর সিলেবাসটা চালু হবে, তার আগে নয়। আহ, ওরা মিলাইতে গেছে, কাছাকাছি নিছে, হ্যাঁ, কিন্তু সাবজেক্টের মোটামুটি আমাদের সাথে সেমই আছে, যেহেতু 21 সিলেবাস আর 25 অনেক ডিফারেন্স তো না, মাত্র 4 বছর। হ্যাঁ, কিছু কিছু জায়গায় অবশ্য ডিফারেন্স আসছে, এলোমেলো হয়ে যাবে, আপনার মনে করেন 3 লেভেল শেষ হয়ে গেছিল, দেখা যাবে আপনার আবার ওইটা 2 এরকম এলোমেলো হবে। তো হ্যাঁ, তো আপনি, আচ্ছা, আপনার নামটা জানি ভাই, এখানে দেখা যাচ্ছে গ্রুপ স্টাডি নামে আসছেন, আপনার নাম হচ্ছে সজীব ভাই, আপনি, আচ্ছা, সজীব ভাই, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এরপরে কন্টিনিউ করি, হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ, অনেকে আসছেন। আচ্ছা, আর সিফাত ভাই আমাকে একটু পরামর্শ দিয়ে সহায়তা করে, না?
আচ্ছা, মানে হচ্ছে আমি মিসট্র্যাক হয়ে গেলে একটু ধরায় দিয়েন। আর আমার টাইপিং মিস্টেক হয় এটা একটু ধরায় দিয়েন। আচ্ছা, এখন তাহলে এরপরের জিনিসগুলোতে আসতেছি। আচ্ছা, এরপরে আমরা তো তাহলে বুঝলাম আমরা কিভাবে স্লোপ করব এবং বিটা করব। এবং যে যেটা আগে শিখছেন আলহামদুলিল্লাহ আমার কোনো অসুবিধা নেই। আপনারই সমস্যা। আচ্ছা, কিন্তু এরপরের অঙ্ক যখন যখন করব আমরা তখন আমরা সরাসরি যেহেতু জানি করতে, আমি সরাসরি এভাবে লিখব। স্লোপ ফর্মুলা লিখব। ১ম এ y গুলা বলতে হবে, তারপর কমা দিতে হবে, তারপর x গুলা মানে আগে y তারপর x বলতে হয়। এভাবে লিখব। আর এটার ইন্টারসেপ্ট বের করার জন্য আমি লিখব ইন্টারসেপ্ট। মানে আমার ক্যালকুলেশন করতে গেলে সময় নষ্ট না, দরকার তো নেই। ইন্টারসেপ্টের ক্ষেত্রে আগে y বলতে হবে, তারপর কমা দিয়ে x বলতে হবে। প্র্যাকটিসের জন্য এভাবে করতে পারেন। কারণ হচ্ছে অনেক দ্রুত অঙ্ক হয়ে যাবে। মূল জিনিসটা তো আপনি জানেনই কেমনে করতে হবে। ওখানে সময় কেন নষ্ট করবেন, তাই না? তো এরপরে আমি এরপরের কাজগুলো আমি এক্সেল এইভাবে করব। এগুলো এক্সেল ফর্মুলা। স্লোপ আর ইন্টারসেপ্ট সহজ। আচ্ছা, তাহলে আমি বুঝলাম যে ক্যারেক্টারিস্টিক লাইনটা কি। হ্যাঁ? তো এখন আমাকে যদি ভাই এরকম বলা হয়, এই লাইনটা দেখলেন, লাইনটা দেখলে বোঝা যাবে। লাইনটা মনে মনে যদি এঁকে নেন পরীক্ষার হলে এবার তো আসছিল গ্রাফ করতে। আহ, সবসময় তো দেয় না, কিন্তু মনে মনে আইকেন, মনে মনে আইকেন রাফে ছোট্ট করে আঁকলে আপনারা বুঝতে সুবিধা হবে, মানে অঙ্কটা ফর শিওর হবেন যে হইতেছে। আচ্ছা, তো এরকম যদি অঙ্ক দিয়ে দেয় যে আমার মার্কেট ইন্ডেক্স দিয়ে দিছে, আবার হতেছে মার্কেটের রেট দিয়ে দিছে, আবার হতেছে আমার পোর্টফোলিওর বিভিন্ন রেট দিয়ে দিতেছে, তারপরে ওরা বের করতে বলছে স্লোপ মেবি। ঠিক আছে, স্লোপ বের করে ফেলবো জানি। তারপর প্রশ্ন করবে যে যদি মার্কেটের 7% বাড়ে আগামী বছর বা আগামী মাসে, হ্যাঁ, তাহলে আপনার পোর্টফোলিওর ব্যাপারে আপনি কি অনুমান করিতেছেন? ঠিক আছে, এটা প্রশ্ন আসছে এরকম। তো এখান থেকে বুঝতে হবে, আপনি তো স্লোপ আর ইন্টারসেপ্ট বের করেই ফেলবেন। তো এটা এখান থেকে বুঝতে হবে যে ভাই এই যদি 7% বাড়ে তার মানে হইতেছে মার্কেটে 7% বাড়ছে। তার মানে আপনার রেট হবে হইতেছে রিস্ক ফ্রি রেট যেটা ছিল, না রিস্ক ফ্রি রেট না, ইন্টারসেপ্ট যেটা ছিল সেইটার সাথে ওই যে 7% ইনটু হচ্ছে আপনার নিজস্ব স্লোপ। এটা তো ভুল ফিগার আসছে, স্লোপ তো 1.88 1.2 অথবা 0.8 এরকম রেঞ্জে থাকবে। 1.22 এই রেঞ্জে থাকবে আসলে, কারণ মার্কেটের তো বেশি দিবে, মার্কেটের চেয়ে আপনারটা বেশি দেওয়া উচিত। তাহলে আসবে হচ্ছে এরকম। তার মানে বলতে হবে যে আহ, কি কি লিখলাম, এখানে যেহেতু পার্সেন্টেজ মাসেজ ঠিক নাই এই জন্য এমন আসছে। হ্যাঁ, ওখানে তো এই যে 5 হবে না, এটা হচ্ছে 0.05 হবে। তার মানে হচ্ছে আপনারটা এই ডেটার বেসিসে হচ্ছে 5.14 হবে। 7% বাড়লে আপনার বেসিসে এটা আপনার এইটা হবে। ঠিক আছে, এটা পার্সেন্টেজ নিয়ে করলে আমরা ওই অঙ্কটা আসবো করলে দেখবেন। এটার অর্থ হচ্ছে এই মানে এই যে আপনার বাইর হলো, এগুলো বাইর হলো অর্থ কি? বাইরের অর্থ হচ্ছে যে মার্কেট ভলাটাইলিটির সাথে আপনার রিলেশনটা কি। অর্থাৎ আপনি হচ্ছে দুই গুণ আছেন, অর্থাৎ মার্কেট একটু একটু কাইত হলে আপনি অনেক বেশি কাইত হয়ে যান, এটার অর্থ হচ্ছে তাই। যদি 1 হইতো তাহলে হয়তো এটা একেবারে অ্যাভারেজ স্টক বা মার্কেট স্টক হয়ে যেত, অর্থাৎ মার্কেট যতটুকু কাইত হয় আপনি অতটুকুই কাইত হন। হ্যাঁ, সো বোঝায় যায় 1 এর চেয়ে বেশি যদি হয় আপনার এটা বেশি বেশি কাইত হবে। বিটা তো এটা 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 তো ইয়েস ইট ইজ বিটা। সো এটা তো আসলে is a measure of is a slope also is a measure of systematic risk. সো ওইটা হলো কাইটার। সো আমরা যদি এইভাবে চিন্তা করি যে 1 কেন 1 হইলে কেন, কারণ হইতেছে এরকম। এইটা আমরা একটু কপি করে নিই। আচ্ছা, আর কপি করার দরকার নেই। এইভাবে যদি চিন্তা করি, মনে করেন এক্স আর ওয়াই, ধরেন এটা হচ্ছে 10%, আবার 12% হয়েছে, আবার 9, এক একটা ইয়ারে বা এক একটা মান্থে, আবার 14% হয়েছে, এরকম ঘুরতেছে। আচ্ছা, এটার সাথে সাথে আপনার পোর্টফোলিওটাও ঘুরতেছে। যদি সেম সেম ঘুরে, হ্যাঁ, তাহলে বুঝতে হবে যে ও তো সেম সেম আছে। তার মানে এখন স্লোপ যদি আমরা চিন্তা করি, এখন আর ক্যালকুলেশনে গেলাম না, আমি এইভাবে সরাসরি লিখি। তা মার্কেটের সাথে সেম সেম না, তো এটা স্লোপ হচ্ছে বেটা হইতেছে 1, বা এখানে বেটা লিখি,
এটার বেটা হইতেছে 1। আচ্ছা যদি এটা যদি মনে করেন অল্প একটু কাইত হইলে ওইটা যদি একেবারে অনেক বেশি কাইত, সো যখন 10% ছিল ও 10% ছিল, কিন্তু এটা যখন 12% হয়ে গেছে ও হয়ে গেছে 14%। আবার ও যখন 8% হয়ে গেছে ও হয়ে গেছে হচ্ছে, ও যখন 9% হয়ে গেছে ও হয়ে গেছে 7%। আবার যখন 14% হয়েছে বুম করে 20% হয়েছে, তাই না? তার মানে দেখা যাচ্ছে দেখেন যত এটা সেন্সিটিভিটি বেশি এখন, মার্কেট একটু কাইত হলেও বেশি কাইত হচ্ছে, তার মানে বেটা অনেক বড় হয়ে গেছে। সেম সেম হলে দেখছি 1। আবার যদি দেখা যায় তা না, মার্কেটে 10 ছিল 10 আছে, মার্কেট এটা একটু বাড়ছে, মার্কেট 12% হয়েছে, ও হয়েছে 11%। মার্কেট আবার 9% হয়েছে, ও হয়ে গেছে হচ্ছে 8.7%। মার্কেট 14% হয়েছে, ও হয়ে গেছে হচ্ছে 15%। তাহলে দেখেন আরেকটু কমছে। আচ্ছা যদি মানে 14 আরেকটু ছোট করি, 14.5%, তাহলে দেখেন বেটা বেটা ছোট হইতেছে, মানে কাইত কাইত কাইচিত কাইত কম হইতেছে আর কি। ঠিক আছে, চিৎকার কম হইতেছে। আচ্ছা মার্কেটের চেয়ে যদি ওরকম না হয়, মার্কেটের সাথে যদি ওরকম না হয়, ধরেন মার্কেট বাড়ছে এত, ও বাড়ার পরে দেখে ও 9% হয়ে গেছে, আর 9% হওয়ার পর ও 11% হয়ে গেছে, 14% হওয়ার পর ওইটা 13% হয়ে গেছে। উল্টা কাহিনী, মার্কেট যখন যখন বাড়ছে এই শালা কমছে, আর যখন কমছে এটা বাড়ছে। হতে পারে না উল্টা স্টক, হইতে পারে কিন্তু। হ্যাঁ, খুব সিকিউর টাইপের স্টক এগুলো, কিন্তু সিকিউর টাইপের স্টক। হ্যাঁ, মানে মার্কেটের ওই রিস্ক অ্যাভার্সদের কাহিনী এটা। তাহলে দেখেন এটা ওয়ানের চেয়ে ছোট হয়ে গেছে, খেয়াল করা যাচ্ছে? ওয়ানের চেয়ে ছোট হয়ে গেছে, মানে এরা হইতেছে কম ভলাটাইল। আচ্ছা মোটেও যদি চেঞ্জ না হইতো, মার্কেট 10%, আমার মনে করেন অনলি আমার ট্রেজারি বন্ড আছে, যেই 5% সেই লাউ কত একই হইছে। ট্রেজারি বন্ডের বেটা কত ভাই? এই যে জিরো হইছে। ও তো চেঞ্জই নাই, ও চেঞ্জ হবে কি? আচ্ছা আবার আগের অবস্থায় চলে আসি। আচ্ছা এটা তো দরকার নেই আমার। বুঝা গেছে কেন ভলাটাইলিটি কেমনে কাজ করতেছে? এটা শেষ। আচ্ছা এখন এগুলো শেষ, তো আমরা বুঝলাম বিভিন্ন রকম লাইন। আচ্ছা সিএমএল যদি হইতো, সিএমএল আমরা কিভাবে করতাম? সিএমএল করতাম হচ্ছে, সিএমএল করতে হলে আমার লাগবে হইতেছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অর দ্য ভেরিয়েন্সের স্কোয়ার রুট লাগতো। তো আমরা এই ডেটা থেকে, আচ্ছা এই ডেটা আমরা, চেহারা সুন্দর না তো, আমি বরঞ্চ এগুলো চেঞ্জ করে নিই, এগুলো নিয়ে আসি, এই সবই নিয়ে আসি। এবার স্টকের মতো করে নেই, কারণ এর স্টকের রেট ফেট তো এমন হবে না, মার্কেট রেট এরকম হবে 12%, 13%, 11% এরকম। সো সামের ফর্মুলা ঠিক আছে, এটা শেডিং আমার এখন আর দরকার নাই। এগুলো একটু চেঞ্জ করে, এটা দিস ইজ, এটা মনে করেন হচ্ছে পোর্টফোলিও, ফোলিও এগুলো রিটার্ন, হ্যাঁ ওইটাও রিটার্ন। আচ্ছা বাকি জিনিস তো অটো ক্যালকুলেট হয়েছে তাই না? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এটা কি ছিল? এটা ছিল হচ্ছে অ্যাভারেজটা। আচ্ছা এটা বসাইনি। সো মার্কেটের চেয়ে একটু ভালো ধরি, এটা 12%ই ছিল, এটা যখন 13% হয়েছে 14% হয়েছে, এটা যখন আবার 11% হয়েছে এটা হয়েছে হচ্ছে 12.5%, এটা 9% হয়েছে এটা হয়ে গেছে 8%, এটা যখন 14% হয়েছে এটা হচ্ছে 16%, আর যখন 12% হয়েছে, আগে 12% ছিল, এবার মনে করেন 12.01%। জোর করে বানাইলাম আর কি। সো এটা স্লোপ নেগেটিভ হয়ে গেল কেন? স্লোপ নেগেটিভ হওয়ার কথা না, কিছু একটা ভুল আছে এখানে।
উল্টা উল্টা হয়ে গেছে, মানে যখন এটা বাড়ছে ও বাড়ছে, যখন এটা কমছে। এইবার ঠিক আছে, ওই যে ওই একটার একটা ডাটার জন্য এলোমেলো হয়েছে। ছয়টার মধ্যে একটা অনেক বড় সিগনিফিকেন্স আছে আর কি। আচ্ছা, সো আমাদের না তাও আসে নাই। সো এটাকে, এটা যদি 12% হয়, এটাও 12%ই রাখি। এখন স্লোপ নেগেটিভ হওয়া উচিত না। না, স্লোপ নেগেটিভ মানে আমাদের এখানে হওয়া উচিত না। হতে পারে, হতে পারে না তা না, হতে পারে, হ্যাঁ। নেগেটিভ হতে পারে, আমরা চিন্তা করতেছি আমাদের আমাদের পোর্টফোলিওতে মার্কেট হচ্ছে ভালো করছে, এই জন্য চিন্তা করছিলাম। হতে পারে, ইয়াস, হতে পারে। আচ্ছা, দাঁড়া। না, এখানে এখানে ডাটা ভুল আছে আসলে। এখানে ডাটা ভুল আছে, এই জন্য নেগেটিভ হয় নাই। এই যে 1.4, ওখানে ওই যে ওখানে ছিল রাইজ ওভার রান দিয়ে, তো ওখানে ভুল ছিল। এটা ঠিক আছে। এটা হচ্ছে আমার ওই ফর্মুলা দিয়ে করা, আমাদের আইসিএম এর ফর্মুলা দিয়ে করা, আর এটা হচ্ছে এক্সেল এর ফর্মুলা দিয়ে করা। ঠিক আছে, আমি আমাকে এত চেষ্টা করছিলাম, দরকার ছিল না। হ্যাঁ, ইন্টারসেপ্টটা নেগেটিভ হতে পারে, ইন্টারসেপ্টটা নিচে আসছে, এটা যেহেতু ইয়ার ক্যারেক্টারিস্টিক লাইনের ইন্টারসেপ্ট, এটা নেগেটিভ হতে পারে। আচ্ছা, এখন আমরা করব হচ্ছে এসএমএল আর সিএমএল। তো এসএমএল করতে হলে, সিএমএল করতে হলে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগবে। ওকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগবে। সো আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে বের করতে পারি, যেমন মনে করেন হচ্ছে এরকম, ফর্মুলাটা আমি নিয়ে আসি যেটা আমরা ব্যবহার করব। বিভিন্ন ভাবেই করতে পারেন, বাট আমি রিকমেন্ড করবো যে আপনারা এইটা ব্যবহার করেন, এই যে এটা। অর্থাৎ 1/n হইতে পারে, স্যাম্পল দেখে n-1 1/n দিতে পারেন। তারপর হচ্ছে এক্স স্কোয়ারের মাল্টিপ্লাইড বাই এক্স স্কোয়ারের সাম, আর এক্স এর সামের স্কোয়ার ডিভাইড বাই এন, এটা হচ্ছে ফর্মুলা। সো এটা ব্যবহার করলে আমার এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি পেয়ে যাবো, তাই না? সো এসডি অফ পোর্টফোলিও বলি, বা এক্সডি অফ এক্স করি, এক্স এর এক্সডি হতে পারে। তাহলে আমরা যদি এইভাবে লিখি, তাহলে হচ্ছে এন 1/n, তার মানে হচ্ছে 1/6, অথবা পুরাটাকে 6 দিয়ে ভাগ করলে হইতো, মাল্টিপ্লাইড বাই এক্স এর স্কোয়ারের সাম, এটা মাইনাস এক্স এর সামের স্কোয়ার ডিভাইড বাই এন। তার মানে এক্স এর সাম হচ্ছে এইটা, সেটার স্কোয়ার ভ্যালু ডিভাইড বাই 6। এখানে মানে ব্র্যাকেট বসাইতে হইতে পারে একটা, ওই যেহেতু স্কোয়ার আছে, দেখি আমি। সো 1/6 সামেশন অফ এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইড বাই এন হইছে। সো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এটা হচ্ছে ভ্যারিয়েন্স। আবার এটা স্কোয়ার রুট করতে হবে। এটা হচ্ছে ভ্যারিয়েন্স, তো এটাকে আবার সামনে এসে স্কোয়ার রুট করতে হবে। SQRT, স্কোয়ার রুট, লাস্টে ব্র্যাকেটও শেষ করতে হবে মানে। সো দিস ইজ ভ্যারিয়েন্স অফ এক্স। টেস্ট করি, দিস ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স, টেস্ট করি। এটা এসটি ডেভ লিখলে হয়, এসটি ডেভ পপুলেশন, যেহেতু অল ডাটা নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে এসডি ওয়াই, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই, সেম জিনিসই কাজ করব। স্কোয়ার রুটটা পরে এসে বসাই, হ্যাঁ। তাহলে আগে হচ্ছে 1/6 multiplied summation of y square, this minus summation of y এর squared, এটার squared divide by 6। এটা হলো আসার কথা, দেখি। ও, এটা স্কোয়ার রুট বসা, এটা ভেরিয়েন্স হয়েছে, তার আগে স্কোয়ার রুট বসাইতে হবে, SQRT।
এসটিডেভ এবং প্র্যাকটিস করার জন্য আমি রিকমেন্ড করব যে প্র্যাকটিস করার জন্য আপনি সময় না ব্যবহার না করে এগুলো তো আপনি করতে পারবেন, ওখানে সময় দিয়েন না, এইভাবে করেন যে জিনিসটা বোঝার জন্য। ভুলও কম হবে, আপনার ফর্মুলাও লিখতে হবে না, এটা এভাবে করতে পারেন এবং আপনি টুইক করে করে দেখতে পারবেন দ্রুত যে এটা চেঞ্জ করলে কি হয়, কি করলে কি হয়। আপনার কাছে ভিজুয়ালাইজেশনটা ভালো হবে, সাথে গ্রাফ নিলে আরো ভালো হবে। আচ্ছা, এখন আমরা বের করবো হতেছে সিএমএল, ঠিক আছে? সিএমএল হতেছে আপনার এইভাবে হয় যে পার ইউনিট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রিটার্ন কত, ওকে, পার স্ট্যান্ড রিটার্ন কত। তো এটাকে আপনি যদি এভাবে চিন্তা করেন, এটা হচ্ছে সিএমএল এর জন্য, সিএমএল এর জন্য যে উপরে লিখছিলাম, সিএমএল এর জন্য এটা তো স্ট্রেট লাইন প্রথম কথা, তো এটা একটা স্লোপ আছে। সিএমএল এর স্লোপ হচ্ছে শার্প রেশিও, আর ওর ইন্টারসেপ্ট কি? রিস্ক ফ্রি রেট। স্লোপের এখানে ইকুয়াল টু দেওয়া যায় এই। এখন দেখেন এই জিনিসটা কনফিউশন হয়, ভাই আমি তো মার্কেটের জন্য সিএমএল বের করতে পারি, ঠিক আছে? ইনফ্যাক্ট যখন আমি সিএমএল বলি অর্থাৎ ক্যাপিটাল মার্কেট লাইন বলি, তখন মার্কেট শব্দ তো মাঝে আছেই, অর্থাৎ মার্কেটের জন্যই সিএমএল হয় আসলে। অথবা মার্কেটের ওই যে বাচ্চা যেটা করছিলাম, অর্থাৎ যে ওই যে ভাই বলতেছিলেন যে টু ম্যাচ, অর্থাৎ মিমিক করছে, ওই ধরনের একটা মার্কেট পোর্টফোলিও যেটা মার্কেটের মতো দেখতে কিন্তু বাচ্চা, সেটার সেটার যদি হয় সেটা হলো ক্যাপিটাল সিএমএল, ক্যাপিটাল মার্কেট লাইন, যেহেতু এটা মার্কেট আছে শব্দটা। আর সিএল ক্যাপিটাল অ্যালোকেশন লাইন, এটা হচ্ছে ফর এনি রিস্কি অ্যাসেট, ফর এনি রিস্কি অ্যাসেট উইথ সাম রিস্ক ফ্রি অ্যাসেট ইনসাইড। হ্যাঁ, কিছু রিস্কি অ্যাসেট অ্যাসেট আছে, সাথে কিছু রিস্ক ফ্রি অ্যাসেট আছে। ওই ধরনের একটা পোর্টফোলিওর জন্য যদি আপনি করেন একটা সিএমএল বানান, যেটা কিনা একটা আসলে বাচ্চা সিএমএল, অর্থাৎ অর্থাৎ বলতে পারেন সিএল ইজ এ বাচ্চা সিএমএল, এটা বলতে পারেন। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে আমি এখন মার্কেটের জন্য করব, তাই না? তো আমার এখন কি কি লাগবে ভাই? আমি যদি একটা স্ট্রেট লাইন বানাইতে চাই, আমার তো আহ, এই স্লোপ লাগবে, তাই না? স্লোপটা আমি শার্প রেশিও, তাহলে আমার সিএমএল এর আমি এই লাইনটা যে বানাবো, আমার স্লোপ কত? স্লোপটা হবে দিস শার্প রেশিও। তার মানে আমার রিস্ক ফ্রি রেটটা একটু মনে করে নেই কোথাও, এখানে দেখতেছি আমি আছে 12, 13, 14% রিস্ক ফ্রি রেট মনে করে নেই, 5% ধরে নিই, রিস্ক ফ্রি রেট 5%, তার শার্প রেশিও কত? শার্প রেশিওর ফর্মুলা কি? আহ, কি বলেন? Return minus risk-free return divide by what? Uh, divide by the standard deviation, তাই না? তাহলে এইভাবে যদি আমি লিখি, তাহলে হচ্ছে আমার এখানে অ্যাভারেজ রিটার্ন কত আছে? 12%, না? অথবা লাস্ট রিটার্ন কত আছে? ওইটাও 12%। নো প্রবলেম, আমি এইভাবে চিন্তা করি। সো আমার রিটার্ন হচ্ছে 12%, আর রিস্ক ফ্রি রিটার্ন হচ্ছে 5%, আর আমার ভলাটাইলিটি হতেছে 1.5%। তার মাই স্লোপ ইজ হিউজ স্লোপ দেখা যাচ্ছে। হ্যাঁ, হইতে পারে, হিউজ স্লোপ হইতে পারে। আচ্ছা, আর আমার আমার ইন্টারসেপ্টটা কি? ওই 5% ইন্টারসেপ্ট, এটাই। ঠিক আছে, এইবার আমি বিভিন্ন এক্স এর জন্য, অর্থাৎ বিভিন্ন পরিমাণ স্ট্যান্ডার্ড ডিভিশনের জন্য আমি বিভিন্ন পরিমাণ রিটার্ন বাইর করব বেসড অন দিস মার্কেট ডেটা। তো তাহলে আমার মনে করেন এখানে লিখি, আমার মনে করেন একেবারে ছোট থেকে শুরু করি, 5% স্ট্যান্ডার্ড আমার কত আছে? 12% আছে, তো 5 থেকে শুরু করি, 5%, 6%, এইভাবে যাই, 17% পর্যন্ত, আরও নিতে পারতাম। তাহলে আমার বিভিন্ন স্ট্যান্ডার্ড ডিভিশনের জন্য আমার বিভিন্ন রেট কি হইতেছে আমার মার্কেটের। তাহলে আমরা জানতেছি হইতেছে ওয়াই ইকুয়াল টু এম এক্স, অর্থাৎ দ্য শার্প রেশিও, এটাকে ফিক্স করলাম, ইনটু এক্স হচ্ছে এইটা, এক্স হচ্ছে প্লাস হচ্ছে দ্য ইন্টারসেপ্ট, অর্থাৎ দ্য রিস্ক ফ্রি রেট।
একটু ছোট করে নেই। হ্যাঁ, একটু করলে চলবে। সো দেখা যাচ্ছে, ওরে সর্বনাশ! এটা ডাকাতিয়া হয়ে গেছে। আচ্ছা, হইতে পারে। অর্থাৎ আমি আমি যদি ৫% ভলাটিলিটি থাকে তাহলে আমার রিটার্ন এত হয়। তো ১২% এখানে সামথিং ইজ নট রাইট। হয় নাই কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, বলেন, বলেন। হ্যাঁ, বলেন। বাম পাশে? কোথায়, কোথায়? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ভালো প্রশ্ন করছেন। ভাই কেউ একজন আমাকে বলেন, মার্কেট ইন্ডেক্সটা কি? হ্যাঁ, ভাই বলেন। হ্যাঁ। হুম, 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 হুম। আ হ্যাঁ, ঠিক আছে। বরুণ ভাই আপনি ঠিকই আছে। ওইটাও মার্কেট ইনডেক্স অফ কোর্স। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু রিটার্ন এর আসলে থ্যাংক ইউ বরুণ ভাই। হ্যাঁ, এখানে তাহলে কি কনফিউশন আছে। এই প্রশ্নটা ইফতেখার ভাই রেইজ করে ভালো হয়েছে। সেটা মার্কেট ইনডেক্স বলতে এখানে বোঝানো হচ্ছে মার্কেটের এভারেজ রিটার্ন কত? মানে মার্কেটে ৩৫০ টা কোম্পানি আছে। ৫০ টা কোম্পানি সবার তো রিটার্ন সেম না। ঠিক আছে? তো সবার এভারেজে অন অ্যান এভারেজে রিটার্ন কত? অর্থাৎ এস এ হোল কোম্পানি আমাকে কত রিটার্ন দিচ্ছে। এখানে বেক্সিমকো স্কয়ার আছে, মিউচুয়াল ফান্ড আছে, বহু কিছু। সব মিলে এস এ হোল মার্কেটের রিটার্ন কত? হ্যাঁ, ইফতেখার বলেন। হ্যাঁ। হুম, হুম, হুম। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা না প্রথম হচ্ছে এই ইনডেক্সটা কিন্তু আলাদা জিনিস হচ্ছে। মানে ঠিক আছে ওইটাও তো ইনডেক্স আমি বলছি। ওই ইনডেক্স আর এখানে আমরা যে ক্যালকুলেশন করছি এই ইনডেক্সটা কিন্তু সেইম না। হ্যাঁ, হ্যাঁ বলেন, বলেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা বলেন। হ্যাঁ, হ্যাঁ, জি। আবার বলবেন কি জিনিসটা? আমি একটু লিখি এখানে। মার্কেটিং আপনি আবার বলবেন কি? হ্যাঁ, বলেন। আরেকবার বলেন। বলেন। ইফতেখার ভাই। হ্যাঁ, সরি ইফতেখার ভাই আপনি আরেকবার বলেন, আরেকবার বলেন। মানে শেয়ার মানে ভ্যালু অফ শেয়ার। হ্যাঁ, প্রাইস অফ শেয়ার। এই ইনডেক্সটা কিন্তু আলাদা জিনিস। আর আমরা যেটা করতেছি হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা এই ইনডেক্সটাও একটা ইনডেক্স। ঠিক আছে? বাট এই ইনডেক্সটা কিন্তু আলাদা একটা জিনিস। আমরা এটা মনে করতেছি এখানে যদি আমি চিন্তা করি সেটা হচ্ছে এজ এ হোল ওই পার্টিকুলার ইয়ারে ধরেন এটা ২০২০ সাল। ২০২০ সালে এজ এ হোল সমস্ত কোম্পানি সবাই একেকজন থেকে একেক রকম রেট দিছে। কেউ দেয়ই নাই। আবার কেউ ১০%, কেউ ১২%, কেউ ১৫% দিছে। এজ এ হোল সব কোম্পানি মিলে কি পরিমাণ রিটার্ন দিছে এইটা হইতেছে সেই সেই রিটার্ন। এইজন্য মার্কেট ইনডেক্স এইজন্য রিটার্ন কথাটা লিখছি। আর এখানে যে ইনডেক্সটা বলছেন এটা কিন্তু ইজ এ ডিফারেন্ট ইনডেক্স।
এটা হইতেছে যে আমার ওভারঅল ক্যাপিটালাইজেশন পার ইউনিট অফ কোম্পানি কত। ঠিক আছে? এটার অর্থ হচ্ছে ওভারঅল ওভারঅল ট্রেডিং পার ইউনিট। আপনার হচ্ছে এই রিটার্নের মধ্যে ২ টা অংশ আছে। থ্যাংক ইউ। এই প্রশ্নটা ভালো একটা প্রশ্ন করছেন। থ্যাংক ইউ ভাইয়া। এই যে আমরা যে রিটার্নটা, এই রিটার্নের মধ্যে ২ টা জিনিস আছে। একটা হচ্ছে ডিভিডেন্ড ইল্ড, ডিওয়াই, একটা হচ্ছে ক্যাপিটাল গেইন। ২ টাই আছে। ২ টা মিলে এটা হইছে। ঠিক আছে? নরমালি যখন এক্স ডিভিডেন্ড হয়ে যায়, তাহলে ডিভিডেন্ড ইল্ড তো শেষ হয়ে যায়। তারপর পুরাটাই প্রাইসে চলে যায় আরকি। আচ্ছা। আবার আবার এটা ইয়ে হয়, আবার এটা জমতে থাকে ১ বছর। যত কাছাকাছি যায় ডিভিডেন্ড দেওয়ার আগ পর্যন্ত প্রাইস বাড়তে থাকে। আবার 0 হয়। মানে ডিভিডেন্ডটা তো বারে কমে শেষ হয়ে যায় আরকি। দিয়ে দিলেই শেষ। যাই হোক, ঠিক আছে। হ্যাঁ, ওই জিনিসটা ওই ওই হ্যাঁ, ওই জিনিসটা ওই যে আমরা কস্ট অফ ক্যাপিটাল ওই যে কালকে ভাইয়া আলোচনা করছিলেন না? যে আমার যে এই রেট, ওই রেটটাই এটা। ঠিক আছে? তার মধ্যে ওই যে ওখানে যে একটা রেট ছিল না? উনি বের করছিলেন। ওই যে এটার মধ্যে ডিভিডেন্ড ইল্ড প্লাস ক্যাপিটাল গেইন, জি ইকুয়াল টু ক্যাপিটাল গেইন ছিল। ওই জিনিসটাই এইটা। হ্যাঁ, ওইটা সিএপিএম এ চ্যাপ্টারে আচ্ছা, আমার মনে হয় ওইটা আবার আরেকদিন ওই যখন সিফাত ভাই করবে না? ওই জিনিসটা আমি আরেকবার ডিসকাশন করব। আমার কাছে অঙ্কটা মানে ইয়ে করা আছে, ক্যালকুলেশন গুলো করা আছে। আচ্ছা, এখানে এখানে আমার ডাটা গুলো ইজ নট রাইট। এজন্য এলোমেলো হয়ে যায়। এজন্য আমি পরে বলতে যখন কোশ্চেনের ইয়েতে যাব, এটা চলে আসছে। আচ্ছা, ভালো কথা। তার মধ্যে এটা একটা লাইন, আবার আমি যে আমার পোর্টফোলিওর জন্য একই কাজ। আচ্ছা, শার্প রেশিও, ওকে, ফাইন, 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 ফাইন। ভালো একটা প্রশ্ন করছেন। শার্প রেশিও। সেটা হচ্ছে শার্প রেশিও আমরা আগে লিখি কিভাবে, এটা লিখি। সেটা হচ্ছে আমরা লিখি হচ্ছে রিটার্ন মাইনাস ফর্মুলা লিখতেছি। আরএফ হোল ডিভাইড বাই হচ্ছে সিগমা। এটা আমরা ফর্মুলা লিখি, তাই না? আচ্ছা। এখন এই সিগমাটা কি মার্কেটেরও হইতে পারে, আবার পোর্টফোলিওরও হইতে পারে। রিটার্নটা মার্কেটের হতে পারে, পোর্টফোলিও হতে পারে। যদি আমরা সিএমএল বলি, সিএমএল, তখন এটা মার্কেট দিয়ে চিন্তা করতে হবে। আর সিএল বললে আমরা এটা পার্টিকুলার পোর্টফোলিওর বলতে পারি। আচ্ছা, এটা এটা বেসিক্যালি হচ্ছে এই ফর্মুলা। অর্থাৎ আমার একটা রিটার্ন হবে। রিটার্নটা এক্সপেক্টেড টু, যেহেতু আমরা রিস্ক নিয়ে ব্যবসায় আমি ট্রেজারি বন্ড না কিনে আমি ডিএসসি তে টাকা খাটাইছি। তো আমরা আশা করতে পারি একটু বেশি পাবো রিটার্ন। তো সাধারণত রিটার্ন ইজ গ্রেটার দেন আরএফ। সেই যে যে অতিরিক্ত যেটা পাইলাম, ঠিক আছে? অতিরিক্ত যেটা পেলাম সেটা হচ্ছে পার ইউনিট অফ সিগমাতে কত। ঐকিক নিয়ে যদি চিন্তা করি যে সিগমা 12% হইলে রিটার্ন পাইছি, সে মনে করেন রিটার্ন মাইনাস আরএফ হইলো হচ্ছে 7%। তো 12% হইলে 7%, 1% হইলে কত পার্সেন্ট? তো ওই আবার 7% দিয়ে ভাগ করতাম না ঐকিক নিয়মে? তো এটাকে আমরা বলতে পারি দ্য এক্সেস রিটার্ন আর্নড ওভার রিস্ক ফ্রি রেট পার ইউনিট অফ ভোলাটিলিটি। এটা যদি সংজ্ঞা বলি, এটা সংজ্ঞা বললে অনেক কঠিন হয়ে যায়। ক্যালকুলেশনটা সহজ, সংজ্ঞাটা কঠিন। হ্যাঁ, এডিশনাল রিটার্ন, এডিশনাল। হ্যাঁ, রাইট, হ্যাঁ, এটা এভাবে বলতে পারেন। হ্যাঁ, খুব সুন্দরভাবে বলছেন। এভাবে বলা যেতে পারে। হ্যাঁ। আর এক্সপেক্টেড ও হইতে পারে, অ্যাকচুয়াল ও হইতে পারে। দুই ক্ষেত্রেই হইতে পারে। যে আপনি বললেন আই ওয়ান্ট এ শার্প, আই ওয়ান্ট এ শার্প একটা টার্গেট বললেন এত পার্সেন্ট আফটার 6 মান্থস। এটা দিতে পারেন। অথবা আপনি বলতে পারেন প্লিজ ক্যালকুলেট দ্য শার্প ফর দ্য লাস্ট 6 মান্থস পারফরম্যান্স। এটাও বলতে পারেন। ঠিক আছে? দুইটাই হইতে পারে। আচ্ছা, ঠিক আছে? জেনসেন আলফা। ওইটা কিন্তু শার্প রেশিও নয়। ওটা তো জেনসেন আলফা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওখানে আপনার কথাটা আমি বুঝছি কিন্তু। সেটা হচ্ছে মানে সিএপিএম টা কি এক্সপেক্টেড না এস্টিমেটেড? এটা হলো প্রশ্ন। অর্থাৎ সিএপিএম একটা রেট দেয়। এখন প্রশ্ন হইতেছে এটা কি এক্সপেক্টেড না এস্টিমেটেড? এটা হলো প্রশ্ন। তাই না? এই তো? এখন বিষয়টা হচ্ছে যে আপনার ল্যাঙ্গুয়েজ তো একটা, মনে করেন আমি একেক বইতে অনেক সময় এটাকে এক্সপেক্টেড লিখতে দেখছি বিভিন্ন বইতে। হ্যাঁ? সো এটা ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজের মাল্টিপল মিনিংস থাকে।
তবে আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে জেসন আলফার ক্ষেত্রে বের করতে হবে হচ্ছে সেটা হচ্ছে প্রজেক্টেড লিখি। প্রজেক্টেড বললে প্রজেক্টেড মাইনাস সিএপিএম, এবার মনে রাখেন। এখন আপনি নাম যেটাই বলেন, ল্যাঙ্গুয়েজে যেহেতু ঝামেলা আছে, তো প্রজেক্টেড মাইনাস সিএপিএম, এখন তার ঝামেলা নাই, তাই না? এবার এবার মনে রাখেন, তাহলে সব ভুল হবে না। সিএপিএম, সিএপিএম তো একটা রেট দিচ্ছে, সিএপিএম রেট। হ্যাঁ, দুইটাই এস্টিমেটেড এই ক্ষেত্রে, হ্যাঁ, এটা দুইটাই এস্টিমেটেড। না না, অনেক সিএপিএম তো আমার প্রিভিয়াস এর জন্য হইতে পারে, মানে এটা তো টাইম লাইনের বিষয়। টাইম লাইনে আমি সিএপিএম তো প্রিভিয়াস ইয়ারের জন্য 10 বছর আগের জন্য হইতে পারে, তাই না? কিন্তু নির্ভর করে যে আপনি আপনি কি আসলে বুঝতে হবে যে আপনি যে ক্যালকুলেশনটা করতেছেন সেটা কি পাস্ট ইয়ারের হিস্ট্রিক্যাল অ্যানালাইসিস না ফিউচারের জন্য কোনো প্রজেকশন। এটা আপনাকে আপনার পয়েন্টটা বুঝতে হবে, আপনি কোথায় বসে কাজটা করতেছেন। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, আমি আলোচনা করব, হ্যাঁ, যদিও 10:30 বেজে গেছে, আমি বেশি সময় নিয়ে ফেলছি এখানে। আচ্ছা, আমি এবার একটু শর্ট করি। তার মানে হচ্ছে সিএল করা যাবে। তারপর হচ্ছে সেম ভাবে আমরা এসএমএল ও করতে পারবো। এসএমএল এর ক্ষেত্রে আমরা ওই এই ইয়েটা বসাবো হচ্ছে বেটা, অর্থাৎ আমার স্লোপটা বসাবো হচ্ছে পার্ডন মি স্লোপটা বসাবো হচ্ছে ট্রেনর লাইন, ট্রেনর রেশিও। ট্রেনর রেশিওটা কিভাবে বের করব? ওই যে এই জিনিসটাকে আমি ভাগ করব, ডিভাইড বাই সিগমা না দিয়ে ডিভাইড বাই বেটা করব। এটাকে যদি আমি ট্রেনর লিখতে চাই, একই জিনিস তো প্রায় কাছাকাছি, দুইটাই ভলাটিলিটি। তো ট্রেনর রেশিও হলে আমি সিগমার জায়গায় খালি বেটা লিখতাম, এই। সো যখন আমরা এসএমএল করব, এসএমএল এর স্লোপ হবে ট্রেনর রেশিও। আর রিস্ক ফ্রি রেট তো তার ইন্টারসেপ্ট তো রিস্ক ফ্রি রেটই, এটাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো এইগুলো হচ্ছে তিনটা লাইন। এই তিনটা লাইনে যখন অঙ্কগুলো, এই লাইনগুলো যদি আপনি মনে মনে এঁকে নেন, হ্যাঁ, তখন অঙ্কগুলো আপনার কাছে ইজি মনে হবে। আপনি যদি ভিজুয়ালাইজ মনে মনে করেন, সহজ হবে। ঠিক আছে, এই পর্যন্ত গেলে আমরা অঙ্কে আসবো। আমি একটু চ্যাপ্টারের ডিসকাশন গুলো শেষ করি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে পোর্টফোলিওর ক্ষেত্রে মনে হয় অনেক সময় এমন হয় যে এগুলোর ডিসকাশন শেষ। অনেক সময় এমন হয় যে প্রবাবিলিটি ইজ ইনভলভ। প্রবাবিলিটি ইনভলভ থাকলে কি হয়, আপনার বলে দেওয়া হচ্ছে যেরকম সিচুয়েশন বা ইকোনমিক কন্ডিশন। এরকম নাম দেওয়া হচ্ছে কি হচ্ছে ওয়ার্স্ট ডিপ্রেশন, নর্মাল, বুম, এভাবে লেখে। আরো 4টা ভাগও করতে দেখছি। তারপর এখানে লেখা হচ্ছে প্রবাবিলিটি। তো ডিপ্রেশনের প্রবাবিলিটি 20%, নর্মালের প্রবাবিলিটি হচ্ছে 60%, এটারও 20%, বুমের প্রবাবিলিটি এমন। আচ্ছা, বিভিন্ন ইকোনমিক কন্ডিশনে আপনার হচ্ছে রেটটা এস্টিমেটেড হতে, এই যেহেতু প্রবাবিলিটি, তার মানে হচ্ছে এক্সপেক্টেড রেট। সে আপনার নর্মালে আমরা আশা করতেছি 15% রিটার্ন দিবে, আর যদি খুব ডিপ্রেশন যায় তাহলে হয়তো 7% রিটার্ন দিবে, আর যদি ভালো হয় তাহলে তো 20% রিটার্ন দিবে। ঠিক আছে, এই হলো অবস্থা। সো এখন আমার হতেছে এক্সপেক্টেড রিটার্ন কত, এটাকে আমি প্রোডাক্ট লিখি, দিস মাল্টিপ্লাইড বাই, এটা সহজ না? নরমালি ওয়েটেড ইয়ে করে, ওয়েট দিয়ে প্রবাবিলিটি দিয়ে মাল্টিপ্লাই করে তারপর অল্টার ধরলে, বা এটাকে এক্সপেক্টেড ভ্যালু ইভি বলি, এক্সপেক্টেড ভ্যালু, বা এটাই অ্যাভারেজ, এটাকে অ্যাভারেজও বলা যায়। ওয়েল এন্ড গুড। এখন বললো যে এটা হচ্ছে অ্যাভারেজ বা মিন। এখন বললো যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত। ঠিক আছে, বিভিন্ন জন বিভিন্ন ফর্মুলা করেন, কোনো সমস্যা নেই, করতে পারেন। সো আমি এটাকে ধরি এক্স, যে যেটা করেন আই ডোন্ট মাইন্ড, আমি এভাবে করব। এটা হচ্ছে এক্স স্কোয়ার ইনটু প্রবাবিলিটি, এটা করব। অর্থাৎ এই এক্সটা কত আছে আমার, 7%, এটার স্কোয়ার করব,
ইন্টু প্রবাবিলিটি, এক লাইনে কাহিনী শেষ। তাহলে এখানে একটা সামও করা যাবে, এটা নিয়ে আসি। এই যে সামটা আসছে, এটা কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা হলো ভ্যারিয়েন্স। তার মানে আমার আগে ভ্যারিয়েন্স বাইর হবে, এভাবে করলে বাইর হবে। আবার যদি এক্সেলে করেন ওইসব কাহিনী করার দরকার নেই, আপনি যে সাম প্রোডাক্ট লিখলেও হবে। প্রোডাক্ট সাম, প্রোডাক্ট নাকি সাম, হ্যাঁ সাম প্রোডাক্ট লিখে এইভাবে দিলেই হবে। আহ, তাহলে এখানে কি কি দিয়ে মাল্টিপ্লাই করছি? এক্সপেক্টেড রেটের স্কোয়ার্ড ইনটু প্রবাবিলিটি। স্কোয়ার নিছি না, C84 ইন স্কোয়ার্ড, তাহলে এটা কি আসলো? সেম সেম আসলো না কেন? ও, ফর্মুলা ভুল লিখছি। ফার্স্ট রো কমা সেকেন্ড রো, এভাবে লিখতে হবে। না, ওটা স্কোয়ার আছে তো, আচ্ছা, ঠিকই আছে, ওকে স্কোয়ার করে করতে হবে, হ্যাঁ। এটা সাথে স্কোয়ার আরেকটা লাগবে কলাম। আচ্ছা, এটা সাম প্রোডাক্ট দিয়ে করা যাচ্ছে না, ঠিক আছে। সো এটা আসলো আমার ভেরিয়েন্স, ওয়েস্ট করার দরকার নাই টাইম। তাহলে এটা স্কোয়ার রুট করলে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসবে, তাই না? স্কোয়ার টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসবে। বাট না, এটা হবে না। সরি 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 সরি, এটা যেটা আসবে, এটা এটা হচ্ছে সাম অফ এক্স স্কোয়ার পাই, এবং আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভেরিয়েন্স বের করতে হবে কিভাবে? এই সাম অফ এক্স স্কোয়ার পাই মাইনাস অ্যাভারেজ যেটা আসছে, অ্যাভারেজের এটার স্কোয়ার, এভাবে বের করতে হবে। সো এটা আসছে, এত ছোট আসবে, আসলে আসছে, আচ্ছা ঠিক আছে, এটা আসলে ভেরিয়েন্স। তার মানে আমরা কিভাবে করব? এই যে আমার সাম অফ এক্স স্কোয়ার পাই আছে, সেটার সাথে মাইনাস করতে হবে যে আমরা এক্সপেক্টেড ভ্যালু পাইছি, এইটার স্কোয়ার, এটার স্কোয়ার করে মাইনাস করতে হবে, এটার স্কোয়ার করে, যেখানে স্কোয়ার করে মাইনাস করতে হবে। তাহলে এটা ভেরিয়েন্স পেলাম। এবার এটাকে স্কোয়ার রুট করলে আমরা পেয়ে যাব হচ্ছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো অনেক সময় প্রবাবিলিটি দিয়ে থাকলে এভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা বের করতে পারি, অন্যান্য পদ্ধতিও আছে। আচ্ছা, তারপর এটা গেল। তারপর আরেকটা বিষয় হইতেছে, অনেক সময় দেখা যায় যে মাল্টিপল প্রোডাক্টের, মাল্টিপল স্টকের মিক্স আছে, ওয়েট দেওয়া আছে, এবং ওয়েট দেওয়া আছে, তার বিটা আলাদা আছে, তার রিটার্ন আলাদা আছে, বহু কিছু আলাদা আছে। সো মনে করেন আমরা এভাবে যে চিন্তা করি, লাইক স্টক এ, স্টক বি, এটা ওয়েট যদি মনে করি, সে মানে 40%, দুইটাই স্টক আছে, তো 60% এটা হইতে হবে। ওকে, তারপর বেটা আছে, মনে করেন এটা মনে করেন হচ্ছে 1.2, আর এটা মনে করেন হচ্ছে 0.9। রিটার্ন আছে, এটা মনে করেন হচ্ছে ওর ইয়ে হচ্ছে বেশি রিস্কি, তো ওর মনে করেন হচ্ছে 14%, ওর মনে করেন 12%। আচ্ছা, এখন আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, ওগুলো ডাটার থেকে তো আমরা বের করতে পারবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওর মনে করেন হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 10%, ওর মনে করেন 8%। আচ্ছা, এখন এই ইয়ে আছে, আমরা যদি বলেন যে স্টক এর বিটা কত, এটা দেওয়াই আছে, বা বিভিন্নভাবে আমরা ওই উপরের নিয়মে ক্যালকুলেশন করে বের করতে পারি, এটা দেওয়াই আছে। বির কত, 0.9। যদি বলা হয় যে আমার ইয়ে কত, পোর্টফোলিওর বেটা কত,
তাহলে নরমাল যে ওয়েট দিয়ে অর্থাৎ ওয়েটেড এভারেজ করলেই হবে। নরমাল এটা কিন্তু নরমাল ওয়েটেড এভারেজ এত ইনটু 40%, জানেন সবাই, সো এটা বলার কিছু নেই। এটা নরমাল ওয়েটেড এভারেজ। আচ্ছা, রিটার্নের ক্ষেত্রে এটা বেটা পোর্টফোলিও হবে। রিটার্নের ইয়ে কত? রিটার্নের এটাও কিন্তু একই, বেটা যেমনি সেমনি, অর্থাৎ 14% পাচ্ছি 40% থেকে, প্লাস 12% পাচ্ছি 60% থেকে, ওয়েটেড এভারেজ একই নিয়ম। সো 12.8% হয়েছে, যেহেতু ওই 60% এখানে আছে, হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা, কিন্তু পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এভাবে বার করা যায় না। পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা হচ্ছে নেই চলেগা। ঠিক আছে, তিনটা চারটাও থাকে অনেক সময়। তো এই ক্ষেত্রে আমার কি ডাটা লাগবে? আমার লাগবে হচ্ছে ইদার কোরিলেশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো পাইছি, সো ওগুলো ধরলাম আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগবে, ইদার কোরিলেশন লাগবে, অর কোভেরিয়েন্স লাগবে, এই ডাটাটা লাগবে। যদি মনে করেন কোরিলেশন নাই তো বলেই তো হবে জিরো কোরিলেশন, এই ডাটা লাগবে। ঠিক আছে, এই ডাটাটা লাগবে। অলসো এগুলোর সাথে একটা রিলেশন আছে ভাইজান। রিলেশনটা কি? কোভেরিয়েন্স ইকুয়াল টু কোরিলেশন মাল্টিপ্লাইড বাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ, একটা যদি ধরছি এ ইনটু মাল্টিপ্লাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ একটা ধরছি বি, এক্স ওয়াই ধরলে হয়তো এই একটা রিলেশন আছে, এইটা একটা ইকুয়েশন। এই এবং এই ইকুয়েশনে আমার মোট আননোন আছে হচ্ছে চারটা, কোরিলেশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়ান স্টক এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ আনাদার স্টক। এটা আছে মোট চারটা, কোভেরিয়েন্স, কোরিলেশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন টু। তার মানে যে কোনো ইকুয়েশন যদি চারটা হয়, তার মানে তিনটা যদি জানেন, বাকি চতুর্থটা যেহেতু ইকুয়েশন, চতুর্থটা জানা যাবে নর্মাল অ্যালজেব্রায়, তাই না? তো এইগুলো পেঁচায় পুচায় দিচ্ছে কোশ্চেনে, মানে এই তিনটার মধ্যে আইডেন্টিফাই করা। অলসো আবার আরেকটা বিষয় হইতেছে যে হয়তো বা কোভেরিয়েন্স সরাসরি বলা বলা নাই, বলা আছে হচ্ছে আপনার আহ, আহ, কি বলে, কোভেরিয়েন্স সরাসরি দেওয়া নাই, আপনার ডেটা থেকে আসতে পারে, ডেটা থেকে আসতে পারে, অথবা এই যে বিভিন্নভাবে এইরকম, এই যেমন আমি একটু দেখানোর চেষ্টা করি, মানে বিভিন্নভাবে পেঁচায় কিভাবে তারা, এই যে একটা রিলেশন, এই যেটা লিখলাম, এই রিলেশন থেকে আপনার আসতে পারে যে কোনো আননোন দিয়ে, অথবা আর কি করতে পারে, এই যে এবার প্রবাবিলিটি থেকে আসতে পারে, প্রবাবিলিটি থেকে কোভারেন্স বের করতে হতে পারে, ডেটা থাকতে হবে সেই ক্ষেত্রে। আচ্ছা, তাহলে হচ্ছে ইদার আপনাকে পেঁচায় পুচায় দিবে, অথবা ডেটা দিয়ে দিবে, এই হলো কাহিনী। হ্যাঁ, এই দুইটাই কাহিনী হবে, এগুলো বের করতে হবে। তাহলে আমার আলটিমেটলি ইয়েটা কি, আলটিমেটলি ফর্মুলাটা হচ্ছে এরকম যে, আমি তো এখানে নেই চালেগা, তাই না? তো চলবে কি, চলবে হচ্ছে এরকম, স্কোয়ার রুট একটা লাগবে, ফর্মুলাটা লেখা আছে, কপি করে নিয়ে আসি, কোথায় লিখছি রে কে জানে, এই এটা, এটা এখানে বসাই, তাহলে চলবে হচ্ছে এইটা, ছোট করি। আচ্ছা, দুইটা স্টকের ক্ষেত্রে এরকম, আমরা ভেরিয়েন্স বের করবো, সঙ্গত এই ফর্মুলা দিয়ে ভেরিয়েন্স বের করবো, এবং তারপর স্কয়ার বের করার পরে স্কয়ার রুট করে আমরা আলটিমেটলি তো এসডি লাগবে, এসডি বের করতে পারবো। আহ, মানে আমাকে যদি ভলাটিলিটি চাই, মার্কেটের পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চাই, তাহলে আলটিমেটলি স্কয়ার রুট করে পড়তে হবে। আচ্ছা, এখানে হলো দুইটার ক্ষেত্রে, তিনটার ক্ষেত্রে এটা কন্টিনিউ হবে। আমরা যে ফর্মুলাটা দেখি যে ওয়েটের আর ওই পার্টিকুলার ওই স্টকের মাল্টিপ্লায়ার স্কয়ার, তারপরে পরেরটা স্কয়ার, তারপর টু, এই
এবিবি এবি ইনটু মানে এটা ওয়েট ইনটু দ্য কোভেরিয়েন্স। আবার কোভেরিয়েন্স এর পরিবর্তে এই পুরাটাও লেখা সম্ভব, অর্থাৎ কোরিলেশন ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইনটু ইনসার্ট, এটা লেখা সম্ভব। যদি তিনটা স্টক হয় তাহলে যা মনে আছে না, এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, একসাথে ওই ফর্মুলাটা মনে করবেন। অর্থাৎ এস তখন যে তিনটা হতো আমরা লিখতাম এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ, ওভাবে কন্টিনিউ করবে। যদি চারটা হয় ওই একইভাবে টু এ বি বি সি সি এ সি ডি, তারপর আবার এরকম চেঞ্জ চলতে থাকবে। চারটা হলে এটা চলতে থাকবে। তো আমরা আমাদের পরীক্ষার জন্য এই সিস্টেমে করতে পারি, কিন্তু রিয়ালিটিতে এটা সম্ভব না। কারণ হচ্ছে আপনার 50টা নিয়ে কাজ করতে হবে বা 100টা স্টক নিয়ে কাজ করতে হবে। তখন ওই যে ম্যাট্রিক্স পদ্ধতিটা আছে না, ম্যাট্রিক্স পদ্ধতিটা দিয়ে তখন আপনি যদি এক্সেলও ইভেন করেন, তখন ওই এক্সেল যে এম এম মাল্ট মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ওই ফর্মুলা গুলো দিয়ে করা যাবে। কিন্তু আপনারা যখন কোন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে কাজ করবেন, ডেফিনিটলি তাদের সফটওয়্যার থাকবে, তো এক্সেলে করতে হবে না। কেউ যদি ইন্টারেস্টেড হন, পাস করার পরে আমি দেখাতে পারবো যে এটা কি মানে এক্সেলও কিভাবে করা যেতে পারে। আচ্ছা, সো এইভাবে জিনিসগুলো অনেক সময় আমার বের করতে হইতে পারে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডিভিশন আমরা অঙ্ক করার সময় দেখি। আচ্ছা, অলমোস্ট শেষের দিকে আছি। তো এই জিনিসটা অনেক সময় গতবারে আসছিল, এই আসলে অনেক সময় পেঁচা যায়। মানে কোনটা দেওয়া আছে, কোভেরিয়েন্স দেওয়া আছে না কোরিলেশন দেওয়া আছে। আবার ডেটা এমন ভাবে দেখা যায় অর্ধেক নিচে খালি করে দিচ্ছে, আবার দেয় নাই। তো এই জিনিসগুলো কনফিউশন হইতে পারে। মোর প্র্যাকটিস আপনাকে এটাকে পারফেকশন দিবে। মানে ক্যালকুলেশনে এটা ভুল হলে ক্যালকুলেটরে টিপতে ভুল হইতে পারে কারো। আচ্ছা, আমরা অঙ্ক করলেই দেখব। সময়ও খুব বেশি নাই। আমার মনে হয় আজকে আমি শেষ করতে অঙ্ক ধরতে পারব না। আমি শুধু লাস্ট একটা জিনিস বলে যাই, যেটা হচ্ছে মিনিমাম ভ্যারিয়েন্স পোর্টফোলিও। ফর্মুলার লাস্ট এটা। না, আরেকটা কথা মাঝখানে বলতে হবে এর মাঝখানে। একটু এটা বলার আগে মাঝখানে একটা কথা বলতে হবে। সেটা হচ্ছে আহ, যখন মনে করেন আমরা অনেক কোম্পানির শেয়ার কিনি, একটা কিনলাম, একটা তো ওই যে যেটা বললেন না, এক বাস্কেটে রাখবেন না, একটা কিনলে রিস্ক হয়ে যাচ্ছে, কোম্পানি দৌড় হয়ে যেতে পারে। সো দুইটা কিনলাম, রিস্কটা কিছুটা কমলো, ডাইভার্সিফাই। যদি মার্কেট রিস্ক অর্থাৎ সিস্টেমেটিক রিস্ক কিন্তু ডাইভার্সিফাই তাতে হচ্ছে না। যুদ্ধ লাগলে সবগুলোই ধরা খাবে, সো দ্যাট ইজ সিস্টেমেটিক রিস্ক। ওইটাতে কিছু হচ্ছে না। বাট আমি দুইটা কিনে দুইটা বাস্কেটে রাখলাম, সো একটু রিস্ক কমলো, তিনটা কমলো, আরো কমলো। এবার ধরা 30টা বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিভিন্ন কোম্পানিতে যদি রাখেন, তাহলে যেটা হচ্ছে ডাইভার্সিফাই বা আনসিস্টেমেটিক রিস্ক যেটা ছিল, ওটা জিরোর কাছাকাছি চলে যাবে। যত ডাইভার্সিফাই করবেন, ওইটা তত কাছাকাছি মানে জিরোর কাছাকাছি চলে যাবে। আলটিমেটলি আর কোনো মানে অনেকগুলো শেয়ার নিয়ে যদি আপনি কাজ করেন, যেহেতু মার্কেটে বিভিন্ন রকম শেয়ার আপনার হাতে আছে, তাহলে আপনার ওই টেনশন নাই কোনটা বাড়লো কোনটা কমলো। এখন তো এক বাস্কেটে নাই, 30টা বাস্কেটে আছে। সো এটা ধরা হয় যে 30টা কোম্পানিতে রাখলে আপনার মোটামুটি যে কোনো 30টা বিভিন্ন ইন্ডাস্ট্রি ধরলে আপনার আনসিস্টেমিক আনসিস্টেমিক রিস্ক আর নাই। সিস্টেমিক রিস্ক তো আছে, যুদ্ধের রিস্ক আছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এটা হয় কেন রে ভাই? যে আপনি বিভিন্ন কোম্পানিতে রাখলেন, এটা হয় কেন? এটা হইতো না, কিন্তু এটা কোনোদিন হতো না। একমাত্র হয় হচ্ছে যে সবগুলো শেয়ার 100% পজিটিভলি, অর্থাৎ তাদের কোরিলেশন 1 নয়। 100% পজিটিভলি কোরিলেটেড না। 100% হয়তো 80% কোরিলেটেড হতে পারে, আবার নেগেটিভ কোরিলেশনও থাকতে পারে। আপনারা জানেন যে কোরিলেশনের রেঞ্জ হচ্ছে কত থেকে কত? হ্যাঁ, কোরিলেশন রেঞ্জ হচ্ছে -1 টু +1। আচ্ছা, যদি আপনি ধরেন 50টা কোম্পানির শেয়ার কিনছেন, 50টা কোম্পানি সবার সাথে সবার +1, তাহলে কিনে লাভ নাই। ঠিক আছে? অর্থাৎ 1 এর চেয়ে কম আছে। নেগেটিভ হইতে আরো ভালো। নেগেটিভ হলে তো আরো ভালো। মানে ২ টা শেয়ার স্টক আছে, একটা তাদের কোরিলেশন হচ্ছে -0.8। সুবহানাল্লাহ, অনেক ভালো। ওই ২ টা কিনলে একটা বাড়লে একটা কমবে। তার মানে রিস্ক ইজ ডাইভার্সিফাইড অ্যাওয়ে, তাই না? রিস্ক কমে গেল। কিন্তু তাও দরকার নাই। আপনার যদি 1 এর চেয়ে কম থাকে, তাইলেই অটোমেটিক্যালি আপনি এই গেইনটা দেখা শুরু করবেন। হ্যাঁ? গেইনটা দেখা শুরু করবেন। এবং গেইন দেখে খুশি হওয়ার কিছু নাই। কারণ হতেছে যখনই আপনার রিস্ক কমবে, দেয়ার ইজ এ ট্রেড অফ। আপনার রিটার্নও কমবে। আপনি আ এই ফর্মুলা ব্যবহার করে আ আপনি দেখেন যে ইয়ে করেন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইয়ে করেন, এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ পোর্টফোলিও বের করেন, তাহলে দেখবেন যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পোর্টফোলিও এই আপনার ওয়েটেড এভারেজ চেয়ে কম আছে। ওয়েটেড এভারেজের চেয়ে কমে যাবে। হ্যাঁ? ওয়েটেড এভারেজ চেয়ে করলে তার চেয়ে কম। যেহেতু ডাইভার্সিফাইড অ্যাওয়ে হইছে কিছুটা। কিন্তু যে আপনি এই যেখানে যে রিটার্নের যে ওয়েটেড এভারেজ করছেন, রিটার্নও কম হবে। অর্থাৎ রিস্ক যদি কমে, ফর সিওর রিটার্ন কমবেই। এই অন্তত ম্যাক্স মার্কোভিস মডেলে।
হ্যাঁ? এবং বোঝাও যায় মানে রিস্ক আপনি না নিলে তো বাংলাদেশ স্বাধীনই হইতো না। বা অনেক কিছু হইতো না, তাই না? তো রিস্কের সাথে রিটার্নের তো আছে। সো আপনি রিস্কটাকে সরায় ফেলা ইজ নট এ গুড থিং। কিন্তু অনেক সময় হয় কি যে এত বড় রিস্ক হয়তো একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। ওর কাজ হচ্ছে মানুষের কাছ থেকে টাকা নিয়ে তারপর তাকে মোটামুটি একটা সম্মানজনক লাভ দেওয়া। ওর ওরকম ভাবে মানে ওর নিজের কোনো মোটিভ নাই যে সুপারফিশিয়াল প্রফিট করবে। ওর নিজের কোনো মোটিভ নাই। তো সে চায় হচ্ছে ডাইভার্সিফাই করে রাখতে সো দ্যাট কিছু একটা দিলে তো খুশি, তাই না? বাঙালি বা যেকোনো ইনভেস্টর খুশি। সো ওই কারণে হয়তো কিন্তু অলওয়েজ যে ইটস এ গুড থিং মানে আপনি মানে মিনিমাইজিং দ্য রিস্ক শুড নট বি দ্য অবজেক্টিভ অ্যালোন। এর বিভিন্ন ক্রাইটেরিয়া থাকতে পারে। আচ্ছা, যাই হোক। সো এই কারণে হয় আপনারা যখন ২-১ টা টেস্ট করে দেখবেন, দেখবেন যে এটা হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে মিনিমাম ভ্যারিয়েন্স পোর্টফোলিও। লাস্ট ডিসকাশন অফ টুডে অনেক বেজেও গেছে। আমি দুঃখিত আপনাদের সময় মতো শেষ করতে পারলাম না। অনেক ফাস্ট যাওয়া উচিত ছিল আমার। আচ্ছা, আমাকে আরেকটা দিন দিবেন কি আপনারা ভাইয়েরা? আমি অঙ্ক আজকে ধরতে পারব না। না আজকের ১২০ জন আছে। আপনারা সবাই কি আমাকে আরেকটা দিন দিবেন কিনা ভাই? সিফাত ভাই বললেন ঠিক আছে। সিফাত ভাই তো এজাইল এন্ড অ্যাক্টিভ। আর বাকি যারা আছেন বর্মন ভাই আপনি কি আসবেন? বর্মন ভাই আছে নাকি চলে গেছে? আচ্ছা না ঠিক আছে। তাহলে আমি অঙ্কগুলো দেখতে পারতাম। আমরা আজকে টাচ করতে পারব না। হ্যাঁ, ঠিক আছে। লাস্ট জিনিস হচ্ছে মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও। সেটা হচ্ছে যে আপনি যখন এখানে ১ম কথা হচ্ছে আমরা যে মডেলে অঙ্ক আসছে যেটা ফিমে আসছিল। এই আমাদের এফএসএম এ আসে নাই। ফিমে একবার আসছে। অনেক আগে একবারই বোধহয় আসছে। কিন্তু সিলেবাসে আছে এবং আমাদের যে চমৎকার সিলেবাস আছে এই চমৎকার সিলেবাসে এটা বলা আছে। মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও। হ্যাঁ? তো যেহেতু অনেকদিন আসে না, ওই যে আমাদের ইয়ার এসএসসি, এইচএসসি সিস্টেম ছিল যে এইবার আসে নাই, তার পরের বার অবশ্যই আসবে। তো এই জিনিসটা আমার মাথায় এখনো কাজ করে। আমার প্রতিবারই মনে হয় এবার আসবে। তো আমার এখনো মনে হইতেছে জানুয়ারিতে এটা আসবে। আচ্ছা। তো মিনিমাম ভেরিয়ান্স পোর্টফোলিওর ক্ষেত্রে আমাদের যে সিস্টেম আছে, আমাদের সিস্টেম মাত্র ২ টা নিয়ে। অর্থাৎ ওই ৫০ টা শেয়ার নিয়ে করতে পারব না। ডেফিনিটলি একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির যে সফটওয়্যার আছে সে করতে পারবে। কিন্তু আমাদের এখানে যেটা করতে পারবো সেটা আমরা ২ টা স্টক নিয়ে করতে পারবো। এবং এর জন্য যে ফর্মুলাটা আছে, ফর্মুলাটা মুখস্থ করে ফেলেন। ফর্মুলাটা কিভাবে আসছে এটা আমি বলতে পারবো। সেটা হচ্ছে ওই ১ম এ আমরা যে পোর্টফোলিও ভেরিয়ান্স যেটা আসছে এটার স্কয়ার রুট করলাম। ধরেন তারপর পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসছে। এবার এটার তো ওয়েট 1, ওয়েট 2 আছে। তো ওয়েট 2 টা হয়তো 1 মাইনাস ওয়েট 1 যদি ২ টা স্টক হয় 1 মাইনাস ওয়েট 1 হয়ে যাবে। তারপর আপনি যদি ডিফারেনশিয়েট করেন অর্থাৎ ডিফারেন্সিয়েশন অফ আ ডিডি ডিডিডব্লিউএক্স অফ সিগমা যদি করেন তাহলে এখানে ডিডিডব্লিউ অফ রুট হোল রুট ওভার তো থাকবে। হোল রুট ওভার দিস থিং ইকুয়াল টু 0 যেহেতু আপনার মিনিমাম এবং ম্যাক্সিমাম পয়েন্টে ডিফারেন্সিয়েট স্লোপ 0 অর্থাৎ ডিফারেন্সিয়েশন 0 ওটা 0 করে যদি এটাকে আপনি আরেকটু অ্যালজেব্রা করেন এবং আপনি যদি ওই লেভেলের হন অর্থাৎ ইন্টিগ্রেশন অফ রুট ওভার 10x ডিএস করতে পারার মতো লোক হন তাহলে আপনি এই ফর্মুলাটা বানাইতে পারবেন দরকার নাই আপনি ফর্মুলাটা মুখস্থ করেন আমি মুখস্থ করছি আচ্ছা কোথায় লিখছি এটা ওই যে আমাদের বুয়েটের লোকজন ডিব্বাদেরকে বলে যে তোমরা ইন্টিগ্রেশন অফ রুট ওভার 10x ডিএক্স নাকি জীবনে করতে পারবা না এই জন্য তোমরা ডিব্বা তো আমি চেষ্টা করছিলাম আমি দেখছি যে এটার মধ্যে কাহিনী আছে এটা সহজও না আচ্ছা আবার ডিব্বা বললেন না ভাই আমার ওকে জোকস অ্যাপার্ট পারবো আসলে ওকে সো দিস ইজ দ্য ফর্মুলা ফর্মুলাটা ডিসকাশন করে মানে কোনটা কি এটা বুঝাই দিয়ে ছেড়ে দিব কোনটার কি অর্থ প্রথম কথা হচ্ছে আমার কোশ্চেনে একবারই আসছিল এবং কোশ্চেনের সলিউশনটা ভুল আছে সলিউশন অর্থাৎ সলিউশনে ওরা উত্তরটা ঠিক লিখছে বাট ওখানে যে ভেরিয়েন্স হবে অর্থাৎ স্কোয়ারটা লেখে নাই মানে টাইপিং মিস্টেক আছে ভুল নাই টাইপিং মিস্টেক আছে তা টাইপিং মিস্টেকটা অনেক বড় বিষয় না হইতেই পারে সো এটা কি হবে যেমন মনে করেন আমরা বের করতে দুইটা স্টক আছে এক্স এবং ওয়াই দুইটা স্টকের আমার আলাদা আলাদা ভাবে তো আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভেরিয়েন্স যেটাই দেওয়া আছে তার কোরিলেশন অথবা কোভেরিয়েন্স যেটাই দেওয়া আছে হ্যাঁ দেওয়া থাকবে বা ওই বানায় টানে আনতে হতে পারে বা দেওয়া থাকে এই ধরনের অঙ্ক আসলে যদি এটাই টেস্ট করে তাহলে দিয়ে দিবে আর যদি একটা বিরাট অঙ্কের লেজ হিসাবে এটা আসে তাহলে ওই উপরের সিস্টেমে আগে যেগুলো করলাম ওগুলো দিয়ে ইদার কোভেরিয়েন্স বা কোরিলেশন বানায় আনতে হবে বানানো তো যায় আচ্ছা
তারপরে কি আপনি চিন্তা করবেন যে একটার ওয়েট হচ্ছে WX। তো WX মানে X শেয়ারের যদি সে 40% অর্থাৎ WX = 40% আসতে হবে এরকম আরকি। সেটার ফর্মুলাকে ইকুয়াল টু উপরে হচ্ছে যদি X এরটা বের করেন উপরে হচ্ছে ভেরিয়ান্স অফ আরেকটা Y মাইনাস কোভেরিয়ান্স এটার পুরা জিনিসটা কোভেরিয়ান্স মাইনাস দ্য কোভেরিয়ান্স অফ X হয় ২ টা স্টকের কোভেরিয়ান্স। হোল ডিভাইড এটা হচ্ছে নিউমারেটর পার্ট আর ডিনোমিনেটর পার্টে হচ্ছে ২ টা ভেরিয়ান্সের যোগফল। অর্থাৎ X এর ভেরিয়ান্স ও Y এর এটা কিন্তু খেয়াল রাখবেন। ওরা সলিউশন করছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লিখছে আসলে ভেরিয়েন্স হবে আর মাইনাস হবে দুইটা কোভেরিয়েন্স অথবা দুইটা টু রো অর্থাৎ কোরিলেশন ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্টাডিজ এইভাবে করলে আপনার একটার ওয়েট বের হয়ে যাবে একটার ওয়েট বের করলে একটা যদি 40% হয় একটা 60% একটা 30% হলে একটা 70 এটা তো সহজ এভাবে অঙ্কটা আসতে পারে আর দেখে নেন সলিউশনটা আছে করে এটা সহজ জিনিস বাট আমার মনে হয় যে কোনো সময় এটা যে কোনো একদিন ফিট করবে অ্যাজ এ সারপ্রাইজ হ্যাঁ মানে ওরা তো সারপ্রাইজ মাস্টার উইজার্ড অফ ওজ হঠাৎ করে ২০ বছর পরে কোশ্চেন রিপিট করবে সো এনিওয়ে দ্যাট ওয়াজ অল ফর টুডে আমি আশা করি আমি আসলে শেষ করতে পারি নাই আমি যে ডিসকাশনের টার্গেট নিয়েছিলাম আমি চিন্তা করেছিলাম আমি এই সবগুলো ম্যাথসের এখানে কিন্তু ম্যাথসের যে যদি আপনি করতে যান তাহলে বুঝবেন যে এই জিনিসটা অ্যাজ একটা ইয়ে হিসাবে কাজ করবে গাইড করতে গেলে এখানে বোঝা যাবে না আমি চিন্তা করছিলাম যে সবগুলো অন্তত ডিসকাশন করবো সো হোপফুলি আগামী আরেকটা সেশন এই ৬ তারিখে ভাইয়ের সেশন আছে এটার পরে হোপফুলি আমাকে আরেকটা সময় ভাই যদি ইফতেখার ভাই যদি টাইম দেয় আমাকে আরো এরকম আরেকটা সময় দেন ২ ঘন্টার মতো আমি সবগুলো ডিসকাশন করতে চাই তো থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ আবার কেউ কিছু শেয়ার করতে চাইলে বলেন আমার আমার ইয়ে শেষ অথবা আপনারা কেউ কিছু ডিসকাশন করতে চাইলে করেন আচ্ছা আমরা আমরা এখন পোর্টফোলিও দিয়ে করতেছি মূলত ওই জিনিসগুলো মানে জিনিসটা তো অবশ্যই রিলেভেন্ট নয় এটা বলব না কিন্তু কোশ্চেনে অ্যাসেট বেটা বা ইকুইটি বেটার জিনিসটা আসলে এখানে আসতেছে না হ্যাঁ এটা যেহেতু ওইটা হচ্ছে আরেকটা বিষয় ওইটা হচ্ছে মানে কোম্পানির ভ্যালু কোম্পানি চিন্তা করতেছে আমি কি পরিমাণ লোন ওইটা কিন্তু আসলে ক্যাপিটাল স্ট্রাকচারের সিদ্ধান্ত কোম্পানি চিন্তা করতেছে আমি কি পরিমাণ লোন অথবা কত পার্সেন্ট লোন বাজারে রাখবো দ্যাট ইজ দ্য ডিসিশন ওখানে কিন্তু অ্যাসেট বেটার বা ইকুইটি বেটার বিষয় বা লিভার্ড আনলিভার্ড এবার চিন্তা করি এটা দরকার আর এখানে এখানে পোর্টফোলিও ম্যানেজমেন্ট আমি কোম্পানির কিছুই না আমি ইনভেস্টর আমি অন্য কোম্পানির শেয়ার কিনতেছি ঠিক আছে আমি অন্য কোম্পানির শেয়ার কিনতে আমাদের উদ্দেশ্যটা কি এখানে আমরা স্টক এ তো এ তো একটা কোম্পানি স্টক বি বি তো আরেকটা কোম্পানি আর আমরা এখানে বসে আছি অ্যাজ এ অ্যাসেট ম্যানেজার আমরা চিন্তা করতেছি আমরা এও তো কিনবো বি তে কিনবো সি তে কিনবো ডি তে কিনবো বা মোটেও কিনবো না কিনা বা কি পরিমাণ আমি হয়তো সঞ্চয়পত্র না মেবি ট্রেজারি বন্ডে রাখতে চাই এই ডিসিশন গুলো নিতেছি সেজন্য এই ডিসকাশন গুলোতে অ্যাসেট বেটা বা ইয়ে বেটা আসবে না বাট আপনি এটা বাট আপনি যদি মনে করেন হ্যাঁ বলেন হ্যাঁ, বাট বর্মন হ্যাঁ, থ্যাংক ইউ। এটা ক্যাপিটাল স্ট্রাকচার পার্ট। বাট বর্মন ভাই আপনি জিজ্ঞেস করছেন যে অ্যাসেট বেটা, লিভার বেটা এখানে কিভাবে কাজ করছে কিন্তু। মনে করেন এ তো একটা কোম্পানি। হ্যাঁ, হুম।
ইয়েস। হুম, বলেন, বলেন। হুম, হ্যাঁ। না, সিক আ আপ হ্যাঁ, আপনি যেটা যেমন আমি একটু দেখাই ভাই। সিকিউরিটি মার্কেট লাইনটা হচ্ছে এক্স অ্যাক্সিস কে হলো বিভিন্ন বেটা, বেটার বিভিন্ন মান 0 থেকে শুরু এবং বিভিন্ন বেটা। আর ওয়াই অ্যাক্সিস এ হচ্ছে তার বিভিন্ন রিটার্ন। ঠিক আছে? আমি এসএমএল এর চেহারাটা তো এরকম। আচ্ছা, দেখা যাচ্ছে না আমার স্ক্রিন? শেয়ারিং বন্ধ করে দিচ্ছি। শেয়ারিং বন্ধ করা আছে। আচ্ছা, আমি দেখাই। শেয়ার করি আবার। আচ্ছা। এটা সিকিউরিটি মার্কেট লাইনটা তো দেখতে এরকম, তাই না? এটা এই লাইনে এক্স অ্যাক্সিস কে আছে বিভিন্ন বেটা। বেটা 0 থেকে শুরু হইছে। মানে বেটা 0 কার? ওই রিস্ক ফ্রি রেটের। সো 0 হলে দেখেন এখানে এই পয়েন্টটা হচ্ছে রিস্ক ফ্রি রেট। তার যখন বেটা বাড়তেছে তার মানে হচ্ছে কি সিস্টেমেটিক রিস্ক এড হইতেছে। তাই না? সিস্টেমেটিক রিস্ক এড হচ্ছে। তার মানে সিস্টেমেটিক যদি রিস্ক যদি এড হয় রিটার্ন দিয়ে তার কম্পেনসেট হবে। তো অ্যাকর্ডিংলি রিস্ক ফ্রি রেট থেকে আস্তে বাড়তে থাকবে। এইটাই হলো এই গ্রাফটাই হচ্ছে এসএমএল। মানে আপনি যদি বলেন এসএমএল কি? এসএমএল তো আসলে একটা লাইন। এটা একটা লাইন। এই লাইনটাকে এসএমএল এর সংজ্ঞা বলতে হলে যেহেতু লাইনের সংজ্ঞা ২ টা জিনিসই। ওর স্লোপ কি আর ওর ইন্টারসেপ্ট কি। তো আপনাকে যদি আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন এসএমএল কি? আমি বলব যে যার স্লোপ হইতেছে বিটা আর হইতেছে ইন্টারসেপ্ট হচ্ছে রিস্ক ফ্রি। এর বাইরে কোনো ডেফিনিশন নাই। এখন আপনি যেটা বলতে চাচ্ছেন এই যে এই আপনি যেটা বলতে চাচ্ছেন যে আপনার এই ডাইভার্সিফাইড আ হয়ে গেলে যে আস্তে সিস্টেমেটিক রিস্ক তাই শুধুমাত্র থেকে যায়, আনসিস্টেমেটিক রিস্ক থেকে চলে যায়। এটা কিন্তু আরেকটা গ্রাফ, হ্যাঁ? এটা হচ্ছে এরকম একটা গ্রাফ। আচ্ছা, আমি গ্রাফটা এরকম আঁকি। একটু বিয়ার করেন। আমার ডিসকাশন শেষ। কারো যদি খাওয়া-দাওয়ার ইয়ে থাকে আপনারা চলে গেলে এখন আর সমস্যা নাই। বাট আমি দেখা যাচ্ছে গ্রাফটা একটু দেখাই কিরকম হবে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা ঠিক আছে। মানে ১১ টা কিন্তু অনেক রাত এই কারণে। ও আচ্ছা, ঠিক আছে। অসুবিধা নাই। আমার কোনো সমস্যা নেই। ওকে। আচ্ছা, আচ্ছা হ্যাঁ। যেমন ভাইয়ের কিন্তু একটা জিনিস উনি মিস করছেন বর্মন ভাই। আচ্ছা, সেটা হচ্ছে আপনি যে গ্রাফটার কথা বলছেন ওই গ্রাফটা ইস এ ডিফারেন্ট গ্রাফ। সেটা হচ্ছে এটা যদি মনে করেন ওয়াই অ্যাক্সিস এত বাঁকা আঁকলে তো হবে না। বাঁকা হোক। আর এটা মনে করেন এক্স অ্যাক্সিস, হ্যাঁ? উনি যেটা বলতেছে এটা হচ্ছে এদিকে লিখতেছে লিখতেছে হচ্ছে নাম্বার অফ কোম্পানি মানে কতগুলো কোম্পানি আছে। আর এইখানে এখানে একটা লাইন আছে এরকম। এই পার্টটুক হচ্ছে সিস্টেমেটিক রিস্ক। আর যত আপনি কোম্পানি কিনতেছেন আর সিস্টেমেটিক রিস্কের উপর আরেকটু রিস্ক আছে। এটুক মনে করেন একটা একটা কোম্পানির শেয়ার কিনলে এই পরিমাণ আনসিস্টেমেটিক রিস্কও আছে। এখন যতই আপনি নতুন শেয়ার এড করতেছেন, আস্তে এই এটা কমতে এরকম মানে নিচে নামবে না, বেশি নিচে নেমে গেল। ডাইভার্সিফাইড হয়ে যাবে। তারপরে আর থাকবে না। এটা কত পয়েন্ট? এটা বলতেছে 30 30 পয়েন্টে যেয়ে আপনার পুরা রিস্ক মানে আ আনসিস্টেমেটিক রিস্কটা পুরাটা গন। হ্যাঁ, এটা কিন্তু আরেকটা গ্রাফ। কিন্তু সিস্টেমেটিক রিস্কটা স্টিল রয়ে যাচ্ছে। আর এসএমএল যেটা এসএমএল যে লাইনটা এই লাইনটা হচ্ছে এরকম। এদিকে আমরা লিখতেছি হলো বেটা। আর এদিকে লিখতেছি হতেছে রিটার্ন। আচ্ছা।
সো একটা লাইন আছে এটা তো বেটা, বেটা যার 0 সে হচ্ছে রিস্ক ফ্রি। তাহলে এটা হচ্ছে রিস্ক ফ্রি রেট। এই এতটুকু হলো রিস্ক ফ্রি রেট। এটা 5% হইতে পারে। আচ্ছা, তারপরে হইতেছে যখন আপনার এই বেটা হইতেছে সে বাড়তেছে এটা এটা মনে করেন 2 পর্যন্ত, হ্যাঁ? বেটা তো ছোট, ছোট মান হয়। তাহলে এরকম একটা লাইন হবে। এইটা হইতেছে এই লাইনটার নাম হলো এসএমএল। এই লাইনের স্লোপ হচ্ছে বেটা, আ এই লাইনের স্লোপ হচ্ছে ট্রেনর রেশিও আর ইন্টারসেপ্ট হচ্ছে রিস্ক ফ্রি রেট। এটা যেতে থাকবে এইভাবে। ঠিক আছে? আর আ যদি ইয়ে হইতো, ক্যাপিটাল মার্কেট লাইন হইতো, তাহলে গ্রাফটা এরকমই অলমোস্ট এরকমই। শুধু আমার এখানে থাকতে হইতেছে সিগমা। এখন একটা হ্যাঁ, না অবশ্যই, অবশ্যই। প্রশ্ন তো ভালো। আমার মূল কাজ তো শেষ। মূল কাজ শেষ। আর আমার রেকর্ডিং চলতেছে। মোস্ট প্রবাবলি এখনো মিস করে নাই। আচ্ছা, আপনি যেটা করছেন ওইটা আপলোড করলে হবে। আমি এটা হওয়ার পর আমি এতটুকু অংশ আপলোড করে দেবনি, সমস্যা নেই। আচ্ছা। আর এইটা হইতেছে সিএমএল যদি মার্কেট হয়। আর যদি এটা পার্টিকুলার স্টক হয় তাহলে এইটাই সিএল। আচ্ছা, ওর ইয়ে কি? ওর ওর স্লোপ হচ্ছে শার্প রেশিও। আর ইন্টারসেপ্ট কি? ওর এটা একই রিস্ক ফ্রি রেট। ঠিক আছে? আবার ক্যারেক্টারিস্টিক লাইন যেটা দেখলাম সেটা কিন্তু আবার অন্য জিনিস। ক্যারেক্টারিস্টিক লাইন যেটা সেটা আবার আরেক জিনিস। এখানে আমরা বসাইছি মার্কেট এভারেজ। ওই মার্কেট ইনডেক্স না, এটা কিন্তু মার্কেটের রেট। মার্কেট বিভিন্ন সময় যে এভারেজ রেট দিছে সেইটা। আর তার সাপেক্ষে আপনার স্টক বা আপনার পোর্টফোলিও কত রেট দিছে। রেট অফ স্টক ধরি। ঠিক আছে? সো যদি মার্কেটের সাথে সেম যায় তার মানে ওর ওর স্লোপ হবে ওর বেটা হবে 1। মার্কেটের সাথে যদি মার্কেট যতটুক বাড়ে ততটুকুই যদি বাড়ে তার ওর ইয়ে হবে 1 এবং এই স্লোপটা হচ্ছে বেটা। ঠিক আছে? একটা লাইন হবে, এই স্লোপটা হচ্ছে বেটা। এইটা হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক লাইন, ওর স্লোপ হচ্ছে বেটা। আচ্ছা, তাহলে ওর আলফাটা এটা কিন্তু রিস্ক ফ্রি নেট, মাইন্ড ইট, এটা কিন্তু ভুল হওয়ার জন্য যথেষ্ট। ওর ইন্টারসেপ্ট কিন্তু নট আরএফ, রিস্ক ফ্রি রেট না। ওর ইন্টারসেপ্ট হচ্ছে মার্কেট যদি জিরিয়ে দেয় স্টিল তুমি কত দিবা? এটা নিচেও থাকতে পারতো। মাইনাসও হইতে পারত। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং ইন। আমি আর আজকে আর লঙ্গার করতে চাই না। আমারও ক্ষুধা লাগছে। অল দ্য বেস্ট। আর দোয়া করেন ভাই আমার জন্য। কারণ হচ্ছে অনেক বছর পরে আসছি তো এবং আমি এটা নিতে পারতেছি না। মানে আমি ৪ বার পরীক্ষা দিয়েছি তারপরও ইটস নট সো কি হইলো? আহ, আচ্ছা, এটা রেকর্ডিং এর পেজ। কোন পেজে আসলো? হ্যাঁ, হ্যাঁ, হুম, 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 আচ্ছা, হুম, মনে হয় চলে গেছে। মনে 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 হয় চলে গেছে উনি।